সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 900তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ ফুহাদ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে রাগ করে বন্ধুর মাকে বিয়ে করে। গল্পটা শোনার পরে আপনি চমকে উঠবেন। রাজধানী ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এই ফুহাদ, এবং তার বন্ধুর উপরে রাগ করে বন্ধুর মাকে বিয়ে করার পরে ফুয়াদের অবস্থা কতটা ভয়ানক হয়। রাগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া একটা মানুষের জীবন শেষ পর্যন্ত কত রকম খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়, আপনি ফুয়াদের জীবনের গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন। অবাক করার মতো ফুয়াদের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং গল্প শেষে শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফুয়াদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফুয়াদ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় একটা বোনসহ আমার দাদিমণি। রাজধানী শহর ঢাকায় আমার জন্ম, যদিও শুনেছিলাম আমার পূর্বপুরুষরা বরিশালে থাকতো, আমরা বরিশালের বংশোদ্ভূত, কিন্তু আমার জন্ম হয়েছে ঢাকায় এবং ঢাকাতে আমার বেড়ে ওঠা। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামি দামি ব্যবসায়িক। বিভিন্ন খাতে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাজধানী ওই ঢাকার বুকে। রাজধানী ঢাকার বুকে আমাদের পরিবারটা এক সম্ভ্রান্ত উচ্চবিত্ত পরিবার। আমার বাবাকে আমাদের এলাকার সব মানুষরা অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসে। ছোটোখাটো এই পরিবারটা নিয়ে আমি গর্ব করতে পারি। আমার যে বড় বোন আছে, আমার বড় বোনও যথেষ্ট পরিমাণের উচ্চ শিক্ষিত একজন নারী। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকেই শুরু করি। আমি যখন কলেজে পড়ি তখন আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলতেছিল, কিন্তু আমার বাবাকে নিয়ে আমার মায়ের মুখে সবসময় বদনাম শুনতাম। যদিও বাসার বাইরে গেলে সবাই বলতো আমার বাবা ফেরেশতার মতো একজন মানুষ। আমাদের এলাকার যে মসজিদ আছে, আমার বাবা ওই মসজিদের সভাপতি। এত সম্মানিত একটা মানুষকে নিয়ে সবসময় আমার মায়ের মুখে দুর্চরিত্রমূলক কথাবার্তা শুনতাম। মা সবসময় বলতো বাবার চরিত্রে নাকি সমস্যা আছে, বাবা বিভিন্ন নারীদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত আছে। মায়ের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে খুব অবাক হয়ে মাকে জিজ্ঞেস করি যে মা, বাবার মতো এরকম একটা ফেরেশতা স্বরূপ মানুষকে নিয়ে তুমি এরকম বাজে মন্তব্যগুলো কেন করো? আমরা তো বাইরে গেলে কখনোই কোনো মানুষের মুখে শুনতে পাই না যে আমার বাবা খারাপ। প্রত্যেকটা মানুষই বলে যে আমার বাবা যথেষ্ট পরিমাণের ভালো একজন মানুষ। তাহলে তোমার দৃষ্টি থেকে আমার বাবা এতটা খারাপ হওয়ার কারণ কি? মা আমাকে একটা কথাই বলতো, এই দুনিয়ার প্রত্যেকটা খারাপ মানুষেরই ভালো একটা চরিত্র আছে। প্রত্যেকটা খারাপ মানুষের ভালো চরিত্রটা তারাই দেখে যারা খারাপ মানুষটাকে বাইরে থেকে দেখে, আর ভালো চরিত্রটা তারাই দেখে যারা তাকে বাইরে থেকে দেখে, আর খারাপ চরিত্রটা তারাই দেখে যারা তার ভিতরে থাকে। আমি তো তোর বাবার সাথে সংসার করি, যার জন্য আমি জানি তোর বাবার চরিত্রটা কেমন। সে যদিও বাইরে তার মনটা সাদা কাগজের মতো পরিষ্কার, সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে, কিন্তু বিতর্কতভাবে তোর বাবা আদতও এতটা ভালো মানুষ না। মায়ের মুখে বাবার এই বদনামগুলো শোনার পরে নিজের কাছে অনেকটা খারাপ লাগতো। এমন করে সময়গুলো পাস হতে থাকে। একটা সময় আমার বোন তখন এইচএসসি পাস করে, মানে কলেজের গণ্ডি পার হয়। কলেজের গণ্ডি পার হওয়ার পরে আমার বড় বোন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী ছিল, এবং সুন্দরী থাকার কারণে ওই সময় আমার বোনের বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসতে থাকে, ভালো ভালো প্রস্তাব আসতে থাকে, এবং মাও আমার বড় বোনকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। যদিও আমার ইচ্ছা ছিল যে আমার বড় বোনটা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে, কারণ সে অনেক বেশি মেধাবী ছিল। আমার চিন্তাভাবনা ছিল যে আমার বড় আপু পড়াশোনা করে একদিন অনেক বড় হবে এবং সেই সুযোগ আমার মা করে দেবে, কিন্তু আমার মা আমার বড় বোনকে সেই সুবিধা দেয়নি। বড় বোনকে বিয়ে দেওয়ার জন্য মা একেবারে উঠে পড়ে লাগছে। এই বিষয়ে যখন আমি প্রতিবাদ করতে যাইতাম, মা তখন আমাকে বলতো যে দেখ, যত দ্রুত তোর বোনকে বিয়ে দিয়ে দিতে পারি ততই আমাদের জন্য উপকার, কারণ তোর বাবার চরিত্র খুব বেশি একটা ভালো না। দেখা যায় এমন একটা সময় এসে দাঁড়াবে যে সময় তোর বড় বোনকে আর বিয়ে দিতে পারবো না, কারণ তোর বাবার চরিত্রে অনেক সমস্যা আছে। মায়ের মুখে বাবার এই দুর্চরিত্রার গল্পগুলো শুনতে বরাবরের মতো আমার কাছে খারাপই লাগতো। তারপরেও আর কী করব, মা বলে আমি শুনি। এমন করতে করতে মোটামুটি একটা ভালো পরিবার থেকে আমার বরাবর বিয়ের প্রস্তাব আসে, এবং সেই পরিবারটাও ঢাকা শহরেরই খুব নামি দামি একটা পরিবার। তিনারও নিজস্ব অনেক ব্যবসা বাণিজ্য আছে, এবং অনেক সুনামধন্য একটা কোম্পানিতে এই লোক ভালো একটা পোস্টিংয়ে চাকরিও করে।
সব কিছু মিলে আমার মা বললো যে ঠিক আছে ওই পরিবারের কাছে আমার বোনকে বিয়ে দিবে। যদিও বোনকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা মোটেও রাজি ছিল না। তারপরে আমার বড় বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বড়াপুকে বিয়ে দেওয়ার পরে বড়াপু তো শ্বশুরবাড়িতে চলে যায় এবং বড়াপুর বিয়েতেও আমরা অনেক আনন্দ ফুর্তি অনেক মজা করি। যাক এসব না বলি, তো বড়াপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন আমার কলেজের গণ্ডি পার করি। কলেজ শেষ করার পরে আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হই। তখনই একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই, রাজধানী ঢাকারই। ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আমাদের ওই ইউনিভার্সিটিটা খুবই নাম করে একটা বিশ্ববিদ্যালয় ছিল, যার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসতো। বরিশালের মানুষের প্রতি আমার সবসময় কেমন জানি একটা টান থাকতো, কারণ আমার মা বাবা বলতো আমি নাকি আমার মায়ের বাড়ি এবং বাবার বাড়ি দুজনের বাড়ি ছিল বরিশালে, তারা জন্মগতভাবে বরিশালিয়া। তো এই জন্য বরিশালের মানুষের প্রতি আমার অনেক মায়া ভালোবাসা কাজ করতো। এবং আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেখানকারও অনেকগুলো স্টুডেন্টের বাড়ি কিন্তু বরিশালে ছিল। তো এমন করতে করতে আমরা কিন্তু অন্য ডিস্ট্রিক্টের পোলাপানির সাথে খুব বেশি একটা মিশতাম না। আমরা যারা ঢাকাইয়া ছিলাম, আমরা আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমাদের স্কুল কলেজ একসাথে পার করে বিশ্ববিদ্যালয়ে গেলাম। আমরা মোটামুটি সবাই একসাথেই থাকতাম। বাইরের পোলাপানির সাথে খুব একটা মিশতাম না। এরকম করতে করতে চলাফেরা করতাম। তো বিশ্ববিদ্যালয়ের জীবনে 5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে যার নাম হচ্ছে তাসনিয়া, এই তাসনিয়া মেয়েটাকে আমাদের বন্ধুবান্ধব সবাই মোটামুটি অনেকটাই পছন্দ করে ফেলে। মেয়েটার বাড়ি ছিল বরিশালে এবং মেয়েটাও দেখতে শুনতে অসম্ভব সুন্দর ছিল। তো এই সব পোলাপানে টার্গেট করেছে মেয়েটার সাথে কিছু না কিছু একটা খারাপ সম্পর্ক করবে। আমাদের ঢাকাইয়া যে বন্ধুগুলো আছে, কোনো প্রেম ভালোবাসা নয় যে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক করবে এরকম না, কোনো একটা খারাপ সম্পর্ক করার জন্য সবাই মেয়েটার প্রতি তাকাইতো। কারণ এই মেয়েটা এরকম একটা মেয়ে ছিল, সে হোস্টেলে থাকতো এবং হোস্টেলে থাকার পরেও মেয়েটা দেখা গেছে যে জিম করতো এবং সকালবেলা খুব ভোরে সাইকেল চালাইতো। তো আমাদের ওই হোস্টেলে যে পোলাপাইনগুলো থাকতো তার ম্যাক্সিমাম আমার ঢাকায় পোলাপাইনগুলো ম্যাক্সিমাম নজরে এই মেয়েটাকে নজরে পড়ে। কারণ একটা গ্রাম থেকে উঠে আসে এরকম একটা মেয়ে হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে এভাবে কলেজের মাঠে বিশ্ববিদ্যালয়ের মাঠে সাইকেল চালায়, এটি সবাইকে মোটামুটি একটু আকর্ষণীয় করে তোলে। তো সবাই মিলে চিন্তা করলো যে মেয়েটার সাথে একটা খারাপ সম্পর্ক করবে, প্রেম ভালোবাসা করার টার্গেট না। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ক্যাম্পাসে বসে আমার বন্ধুরা আমাকে একদিন বলতেছে যে ফুয়াদ এই ঘটনা তোর সব শেয়ারে রাখবো, কারণ তোর বাবা মা তো বেশিরভাগ সময় বাইরে থাকে এবং আমাদের বাসাটা কিন্তু আসলে অনেক সময় খালি থাকে, বাসাটা বেশিরভাগ সময় খালি থাকে কারণ আমার আব্বা আম্মা দুজনে রিলেশন করে বিয়ে করে। তো তাদের মাঝে যদিও আমার মা আমার বাবাকে নিয়ে খুব সন্দেহ করে, কিন্তু আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসে, যার কারণে আমার বাবা বেশিরভাগ সময় আমার মাকে নিয়ে ঘুরতে যায়। কক্সবাজার, সেন্ট মার্টিন বা বাংলাদেশের সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরতে গেলে পরে আমাদের বাসা অনেক খালি থাকে এবং আমিও ঘুরতে যাওয়াটাতে আসলে খুব বেশি একটা পছন্দ করি না, যে ফ্যামিলি ট্যুরে যাওয়া এটা আমার কাছে পছন্দনীয় ছিল না। যার জন্য আমি দেখা যায় আমাদের বাসা খালি থাকে, এই জন্য বন্ধুগুলো আমার ধরলো যে ফুয়াদ তোর বাসা তো খালি থাকে, একদিন তোর বাসার ভিতরে এই তাসনিয়া মেয়েটার সাথে খারাপ সম্পর্ক করবো আমরা সবাই মিলে। তা আমি তখন বললাম যে না বন্ধু, এটা হতে পারে না এবং এটা কী ধরনের কথা। আমরা সবাই মিলে পটাইলো এবং মেয়েটা যে কলেজে বাইকটা সাইকেল চালায় এটা অনেক পোলাপাই নিয়ে হোস্টেলের সামনে থেকে ভিডিও করছে, করে আমার দেখা বলতেছে বন্ধু দেখ ফিগারটা কেমন টসটসা এবং মেয়েটাও মোটামুটি অনেক মজার হবে, আমরা ওই হরিণটাকে ইউজ করব তোর বাসার মধ্যে। আমি তখন এটাতে রাজি হলাম না, তাও বন্ধুরা আমার খুবভাবে ধরলো। যারা ইউনিভার্সিটিতে পড়ে এরা জানে যে বন্ধুদের প্রেশারটা আসলে কতটা কঠিন। আমি তখন বন্ধু বান্ধবের প্রেশারগুলো নিতে পারলাম না, পরে বললাম যে যা তোরা যদি এরকম করেই বলতেছিস যা ঠিক আছে আমি রাজি হলাম। এরপর আমি বিষয়টাতে রাজি হলাম যে ঠিক আছে যা, আমি রাজি হলাম। রাজি হওয়ার পরে সবাই মিলে আমাকে বলতেছে একটা দিন আমরা ধার্য করব, এই দিনে মেয়েটাকে নিয়ে আসবো। তো আমার বন্ধুরা আমাকে ভিডিও দিল এবং একটা ভিডিও আমাকে মেসেঞ্জার আমার ফোনেও দিল মেয়েটার। বাট এই মেসেঞ্জারে মেয়েটার ভিডিও দেখার পরে আমি কেমন জানি মেয়েটার প্রতি একটু দুর্বল হয়ে গেলাম। যখনই ইউনিভার্সিটিতে যাইতাম মেয়েটার দিকে তাকায় থাকতাম, তার চলন বলন কথাবার্তা আচার আচরণ সব কিছু আমাকে খুব মুগ্ধ করে তোলে। মেয়েটা যদিও ওয়েস্টার্ন ড্রেস পরতো এবং খুবই মডার্ন লাইফ লিড করতো, বাট মনের দিক থেকে মেয়েটা যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো এবং আচার আচরণ কথাবার্তা সর্বদিক থেকে যথেষ্ট পরিমাণে আমার ভালো লাগছে আর কি। আমার ভিতর থেকে মেয়েটাকে অনেক ভালো লাগলো এবং লাগার পরে আমি আমার বন্ধুদেরকে চেষ্টা করতেছি যে মেয়েটার কাছ থেকে মেয়েটার সাথে খারাপ সম্পর্ক না করার জন্য, বন্ধুদের অনুরোধ করার জন্য। কিন্তু আমার বন্ধুরা আসলে ওভাবে আমার কোনো কথাই শুনবে না। আমি জানি আমি যতভাবেই ওদেরকে বুঝিয়ে বলি এতে আসলে কোনো কাজ হবে না, ওরা মেয়েটার সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করবেই করবে, আমার কোনো বাধাই ওরা মানবে না। তো এমন করতে করতে মেয়েটার একটা ভালো বন্ধু আছে, নাম হচ্ছে ওয়ালিদও বরিশালের, ওয়ালিদ যেহেতু বরিশালের এবং এই তাসনিয়া আর ওয়ালিদ বরিশালের একই কলেজ থেকে এইচএসসি পাস করছে, ইন্টারমিডিয়েট শেষ করছে।
তো ইন্টার শেষ করার পরে তারা একইভাবে হচ্ছে বরিশাল থেকে আসছে। এই জন্য এই ওয়ালিদ ছেলেটার সাথে তাসনিয়ার অনেক ভালো সম্পর্ক, অনেক মধুর সম্পর্ক। তাসনিয়া মানে ওয়ালিদ ছেলেটা যা বলে তাসনিয়া তাই শোনে। দুজনের একটা মধুর সম্পর্ক দেখার পরে আমরা ঢাকায় যে গ্রুপটা আছি, আমরা ঢাকায় যে গ্রুপটা মিলা তখন এই ওয়ালিদ ছেলেটারে সর্বপ্রথম আমাদের এই গ্রুপে অ্যাড করি এবং ওয়ালিদের সাথে আমরা বন্ধুত্ব করি শুধু একটাই টার্গেট, যে ওয়ালিদকে দিয়ে এই তাসনিয়াকে আমরা ইউজ করব, এটার একটা টার্গেটে। তো যাই হোক, সবাই মিলে তখন প্ল্যানিং করলো যে ওয়ালিদকে তখন আমাদের গ্রুপে নিয়ে যায়। একদিন ওয়ালিদকে আমরা ডাকি, ডাইকে ওর সাথে বসে অনেক কথাবার্তা বলি তুমি অনেক দেখতে মডার্ন আসছো, তোমাকে দেখলে বরিশাল্লা মনেই হয় না, মনে হয় যেন তুমি ঢাকায় পোলাবাই, তুমি আমগুলোকে চলো। এমন করে তখন ওই ওয়ালিদ ছেলেটাকে আমরা তখন আমাদের টিমে নিয়ে নিই। আমাদের টিমে নেওয়ার পরে ওর সাথে আমাদের তখন খুব মধুর সম্পর্ক হয়, যেখানে যায় ওরে নিয়ে যাই, ওর সাথে কথাবার্তা বলি, ও খুবই ভালো লাগে, একটা সম্পর্ক তৈরি হয়। এমন করতে করতে বন্ধুবান্ধব সবাই মিলে একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আজ আমার জন্মদিন, মানে সকালবেলা আর কি। আমরা বলে যে বন্ধু আজকে তোর জন্মদিন। আমি তখন বললাম ধুর বেটা, আমার জন্মদিন এখনও 3 মাস পরে আছে, বরং আজকেই তোর জন্মদিন, যেহেতু তোর আব্বা আম্মা বাসা নেই। আমার আব্বা আম্মা দুজনেই বরিশালে গেছিলো, মানে ঢাকার বাইরে গেছিলো, তো বাসা ওই দিন ফাঁকা ছিল, এই জন্য নাকি আমার জন্মদিন। তাই আমি ভাবলাম যে ওরা হয়তো আমার রুমে যাবে, পার্টি করবে, এই জন্য আমি বললাম ঠিক আছে, তোরা যদি মনে করিস আজকে আমার জন্মদিন, তো 3 মাস আগে জন্মদিন পালন করে ফেলবো, তো তোরা তাহলে রাতের বেলায় বাসায় আসিস। এটা বলে ক্যাম্পাস শেষ করলাম, পড়াশোনা মানে ভার্সিটি শেষ হলো, দেন বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বিকেলে 3:30টার দিকে আমার বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে, দোস্ত তোর আব্বা আম্মা বাসায় নেই তো, কেউ বাসায় নেই তো, ঝামেলা হবে না তো? আমি বললাম যে না ঝামেলা হবে না। বলে দেখিস কিন্তু আবার কোনো ঝামেলা টামেলা হয় কি না, তোদের বাসায় কোনো সিসি ক্যামেরা আছে? আমি বললাম তো সিসি ক্যামেরা তো আছে, তোরা আমার বন্ধু, বাসায় সিসি ক্যামেরা থাকলে তো কোনো সমস্যা নাই। সমস্যা কি, তোরা আসবি, মজা মাস্তি করবি, ঘুরবি, তো এতে সিসি ক্যামেরার সাথে সমস্যা কি? আমরা বলতেছে না না না, শুধু আমরা আসলে তো সমস্যা ছিল না, যেহেতু এখানে একটা অকারেন্স হতে যাচ্ছে, সেক্ষেত্রে সিসি ক্যামেরা থাকলে একটু ঝামেলা হতে পারে, তুই সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দে। তাই আমি তখন বললাম যে অকারেন্স মানে কিসের অকারেন্স হতে যাচ্ছে আমার বাসার মধ্যে? বলে কিরে বেটা, তুই কি ভুলে গেছিস নাকি আজকে তোর জন্মদিন আমরা কেন সেলিব্রেট করব? আমি তখন বললাম আসলে আমি বুঝি না তোরা কী বলতে চাচ্ছিস। আমাকে বলে দোস্ত আজকে ওয়ালিদরে পটাইছি, ওয়ালিদরে পটাইয়া ওয়ালিদরে দিয়া এই তাসনিয়া মেয়েটার আজকে আমরা ইউজ করবো, এই জন্যই আজকে তোর জন্মদিন। আমি বললাম তো ওয়ালিদকে তোরা কী বললি? বলে ওয়ালিদকে বললাম তাসনিয়াকে নিয়ে আসার জন্য, তোর জন্মদিনে ইনভাইট করবো, মানে তোর জন্মদিনে আমরা যাবো। ওই ওয়ালিদ বলছে তাসনিয়ারে নিয়ে আসবে, তাসনিয়ারে যদি ও নিয়ে আসে ওয়ালিদরে বাইদা আমরা তাসনিয়ার সাথে খারাপ সম্পর্ক করবো এবং এগুলো আমরা ভিডিও ধারণ করব। যদি ওয়ালিদ বা তাসনিয়া যদি কোনো রকমের আইনের আশ্রয় নেয় বা কাউকে মানে ইউনিভার্সিটি কোনো প্রশাসককে জানাতে চায়, তাহলে আমরা এগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আমরা মিটারে ইউজ করব এবং সাথে ওয়ালিদকে সহ রাখবো, যাতে এই ওয়ালিদ কোনো কিছু না করে। আমি তো ওয়ালিদ কি বিষয়টা জানে? বলে হ্যাঁ ওরা মোটামুটি জানাইছি, তারপরেও যদি ঝামেলা করে ওর হাত পা বাইদে ফেলবো, ও জানে সমস্যা নেই, ও নিয়ে আসবে। মানে আমি তখন খুব অবাক হয়ে গেলাম এবং অবাক হয়ে যাওয়ার পরে ওরা আমার কাছে প্রথমত বিষয়টা বলছে, আমি বিষয়টা ওভাবে নেই যে ঠিক আছে সমস্যা নাই, বাসায় আসবে বা এরকম কিছু। কিন্তু এটা যে এতটা সিরিয়াস একটা বিষয় হতে যাচ্ছে, আমার তখন বিষয়টা খারাপ লাগতে শুরু। এরকম একটা মেয়ে দেখতে শুনতে এত ভালো, এত চমৎকার, এই মেয়েটাকে আমার বাসায় নিয়ে বন্ধুবান্ধবরা মিলে খারাপ কাজ করবে মেয়েটার সাথে, আমার ভিতর তখন কেমন যেন একটা মায়া কাজ করতে শুরু করে, এক ধরনের একটা মায়া কাজ করে। কিন্তু এই ঘটনার সাথে ওয়ালিদ কিন্তু সরাসরিভাবে জড়িত, যদিও আমার বন্ধুরা আমাকে ওভাবে বলে নাই, কিন্তু আমি বুঝতে পারছি যে ওয়ালিদ নিজেই টেকনিক্যালি তাসনিয়াকে নিয়ে যাবে এবং ওয়ালিদ নিজেও তাসনিয়াকে ইউজ করবে। এটা ওয়ালিদ নিজেও করতেছে, এটা আমি পরিশেষে জানতে পারছি, ওই সময় জানি নাই। পরে আমার কাছে খুব খারাপ লাগা থেকে আমি তখন চিন্তা করলাম যে মেয়েটার জীবন তো এভাবে নষ্ট হতে পারে না, এবং এখন কী করা যায়, আমি কীভাবে মেয়েটাকে বাঁচাইতে পারি, ওরকম একটা প্ল্যানিং মাথার মধ্যে আসলো। এবং আসার পরে তাৎক্ষণিক আমি তখন এই 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 তাসনিয়া মেয়েটার নাম্বার খুঁজতে শুরু করলাম। আমার কাছে তার কন্ট্যাক্ট নাম্বার ছিল না। দেন এদিক সেদিক ফোন দিতে শুরু করলাম আমাদের বেসের যে মেয়েরা আছে এদের কাছ থেকে। প্রায় 1 ঘন্টা অনেকগুলো মেয়ের সাথে কথা বলার পরে আমার এরপরে আমি তাসনিয়া নাম্বারটা জোগাড় করতে সক্ষম হলাম। তাসনিয়া নাম্বারটা নিলাম। তাসনিয়া নাম্বার নিতে প্রায় মাগরিবের ঘনাঘন হয়ে গেছে। মাগরিবের পরে এবার আমি তাসনিয়ারে কল দিলাম পরে মেয়েটা রিসিভ করলো। আমি বললাম যে তাসনিয়া আপনি কোথায় আছেন? বলে ভাই আমি তো পার্লারে, আপনি কি? আমি বললাম যে আমি ফুয়াদ। বলো ও ফুয়াদ ভাইয়া হ্যাপি বার্থডে ভাই, আজ কিন্তু আপনার বাসা আসতেছি রাত 9টার দিকে, আমরা সবাই আজকে আপনার বার্থডে সেলিব্রেট করবো। তা আমি বললাম তুমি কি এখন পার্লারে? বলে হ্যাঁ। আমি তো পার্লারের কাজ শেষ হয়েছে। না ভাইয়া, বলে যে মাত্র বসছি কাজ করবো। তাই আমি বললাম একটু সাইডে আসো, তোমার সাথে একটু কথা বলি, এরপরে তুমি আমার বাসায় এসো। বলো আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে ওখান থেকে বেরোয়ার পরে আমি বললাম যে তাসনিয়া তুমি ওয়ালিদের সাথে কেমন সম্পর্ক? বলে ভাইয়া একসাথে আমরা এইচএসসি পাস করছি স্কুল থেকে, এসএসসি এবং এইচএসসি দুইটা আমরা একসাথে করছি, এবং ওয়ালিদ আমার এলাকার ছেলে, খুব ভালো ফ্রেন্ড আমার। আমি তখন বললাম বাহ খুব ভালো, ওয়ালিদ তোমার ভালো ফ্রেন্ড, সব কিছুই ঠিক আছে, কিন্তু আজকে যে আমার বাসা আসতেছো আমি কি তোমাকে ইনভাইট করছি?
বলে ভাইয়া আপনি ইনভাইট করেন না, কিন্তু আপনার ফ্রেন্ডরা বা ওয়ালিদ সে আমাকে বললো আপনি নাকি ইনভাইট করছেন, এই জন্যই তো যাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, যদি ইনভাইটেশন না থাকে তাহলে যাবো না। আমি বললাম না তুমি আসবা না, এটা ঠিক আছে, তুমি না আসার জন্য আমি তোমাকে ফোন করছি। পরে আমাকে বললো ভাইয়া বুঝলাম না, আপনার জন্মদিন সবাই যাবে, এখন আমরা কি বরিশালের মানুষ বলে যেতে পারবো না? মানে আপনি কি আমাদেরকে ঘৃণা করেন? আমি বললাম না তোমাদেরকে ঘৃণা করি না, আসলে আমার জন্মস্থানও বরিশালে, আমার বাবা মা ঢাকাতে থাকে বলে আমি ঢাকায় জন্মাইছি, কিন্তু আমার পূর্বপুরুষ সব কিছু মিলে আমি কিন্তু বরিশালা। তো বরিশালে বলে আমি তোমাকে মানা করছি আমার বাসায় আজকে না আসার জন্য। পরে আমাকে বলছে কেন ভাইয়া প্লিজ একটু যদি খুলে বলতেন। আমি বললাম আজকে আমার বাসায় আসলে তোমাকে দর্শন করা হবে। তাহলে আমাকে বললো ভাইটা আপনি কী বললেন, আপনার বাসায় গেলে আমাকে দর্শন করে? আমি বললাম হ্যাঁ, আমার বাসায় যদি তুমি আজকে আসো তাহলে মোটামুটি আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে তোমার সাথে খারাপ কাজ করবে, এবং এটার সাথে ওয়ালিদও জড়িত আছে। পরে আমাকে বলে ভাইয়া কী বললেন আপনি এটা? আমি বললাম জি, আমি যেটা বলেছি একদম ঠিকই বলছি, ওরা তোমাকে এই জন্য আমার বাসায় আনতে চাচ্ছে এবং তোমার সাথে এই ধরনের কাজ করবে। মেয়েটা তখন একদম কান্না করে দিল, কান্না করে দিয়ে আমাকে বললো দেখেন, মানে আজও যে এমন ভালো মানুষ আছে এটা আমি জানতাম না। আপনি যে আমাকে সেভ করলেন বা আমাকে বাঁচাইলেন, আপনার ঋণ আমি হয়তো কখনোই শোধ করতে পারবো না। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের মাস্টার, আমাদের গ্রামের বাড়ি, কিন্তু আমরা অতটা বড় লোক না, কিন্তু আমার বাবার এলাকাতে একটা আত্মসম্মান আছে। আমার সাথে এই কাজটা হয়ে গেলে আমি আত্মহত্যা করে মারা যেতাম। আমার আর কোনো ভাই বোন নাই, আমি একমাত্র মেয়ে আমার মায়ের। আমি যদি এরকম কিছু একটা আমার সাথে হয়ে যেত ভাইয়া, আমি কিন্তু সিরিয়াসলি আত্মহত্যা করে মারা যেতাম। তো আপনি আমাকে একটা নতুন জীবন দিয়েছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি বললাম দেখো এই বিষয়টা তুমি কাউকে জানাইও না আমার ফ্রেন্ডদের মধ্যে, কারণ ওদের তো সবাই আমার বন্ধু। এখন যদি বিষয়টা বলে দাও তাহলে সবাই মিলে আমার সাথে খারাপভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে। তো আজকে আমার আব্বা মা বাসায় নেই, আমার জন্মদিন আরও 3 মাস পরে, ওরা আজকে আমার জন্মদিন সেলিব্রেট করবে, তার কারণ তুমি হচ্ছে তাদের টার্গেট তোমাকে ইউজ করার জন্য। মেয়েটাও তখন আমার সাথে খুব ভালো করে কথা বললো এবং আমার কথাগুলো খুব ভালোভাবে আমলে নিল। বললো আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি আর যাচ্ছি না, বাট কালকে আপনি ক্যাম্পাসে আসলে দেখা হবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর পরের দিন, ওই দিন আমার বন্ধুরা সবাই আসছে, আইসা তো সবাই মানে মোটামুটি ড্রিঙ্কস নিয়ে আসছে। আইসা বলে বন্ধু হইলো না, মেয়েটা হঠাৎ করে আসলো না, মেয়েটা বললো তার মা অসুস্থ, সে বরিশালে যাবে, এটা ওইটা বলে মেয়েটা আসলো না। আমি বললাম বরিশালে যাবে বলছে নাকি? বলে হ্যাঁ বলছে বরিশালে যাবে। তা আমি আবার চিন্তা করলাম কিরে কালকে না বললাম আমার সাথে দেখা করবে। তো যাই হোক, এরপরে আমার বাসায় সবাই ছিল পরের দিন সকালবেলা, তখন কেউ আর ভার্সিটিতে যায়নি, সবাই ছিলাম। এবং তার পরের দিন ভার্সিটিতে যাই, এই পর্যন্ত কিন্তু মেয়েটা আমাকে একটা বড় কল দেয় নাই, তার সঙ্গে কিন্তু আমাকে আর কল টল দেয় নাই। একদিন গ্যাপ দিয়ে পরের দিন ভার্সিটিতে যাওয়ার পরে ওর সাথে আমার দেখা। আমি তাসনিয়া কেমন আসছো? বলে ভাই আমি সরি আপনার ভার্সিটিতে যেতে পারি নাই, ওর সাথে আরও কয়েকটা মেয়ে ছিল। বলে আপনার জন্মদিনে যেতে পারি না ভাইয়া, কিছু মনে করেন না, আমি অনেক বেশি দুঃখিত যেতে পারি নাই, বাট আমি যাবো নেক্সট টাইমে, নেক্সট কোনো টাইমে কোনো অনুষ্ঠান করলে ভাই আমাকে ইনভাইট করবেন কিন্তু। এটা বলে সে চলে গেল। তখন আমার কাছে বিষয়টা কেমন যেন একটু অন্যরকম মনে হলো, কিরে সারাটা দিন গেল রাত গেল, মেয়েটা আমাকে ফোন দিল না, এবং ভার্সিটিতে দেখা হওয়ার পর আমার সাথে এমন একটা অভিনয় করলো যেন বোঝা বড় মুশকিল। পরে ক্যাম্পাস থেকে আমি বিকেলের দিকে মানে আমাদের সব কিছু শেষ হলো, বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সন্ধ্যার একটু আগে লাইক আসরের নামাজের পরে মেয়েটা তখন আমাকে কল দিলাম। কল দিয়ে বলতেছে ফুয়াদ কেমন আছো, এমন করে ডাইরেক্ট, যেহেতু আমার ক্লাসমেট। আমি বললাম হ্যাঁ ভালো আছি। তো বলে আমি তোমাকে এভাবে বলেছি যে তুমি কি মাইন্ড করছো? আমি বললাম না। বলে আমার সাথে কিছু বান্ধবী ছিল যারা ওয়ালিদের সাথে ভালো সম্পর্ক, তো এখন যদি আমি কিছু একটা বলে ফেলি তারা কিন্তু ওয়ালিদকে বলে দিত, এই জন্য আমি বিষয়টা বলিনি। তাই আমি বললাম যে ওকে ফাইন ঠিক আছে, বলো মানে খুব ভালো করছো। তো বলে আমি আপনাকে গতকালকেও ফোন দিনে, দিনেও দিনে, রাতেও দিনে, তার কারণ হচ্ছে আমি জানি ওয়ালিদ সহ সব পোলাপাইনগুলো আপনার সাথেই আছে, আমি যদি কল দিই তারা যদি বুঝে যায় আপনাকে ডাউট করে ফেলে, এই জন্য আমি আপনাকে কল দিইনি। আমি তখন বললাম বাহ তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি অনেক কিছু বুঝো। এরপর থেকে এই মেয়েটা আমাকে মাঝে মাঝে কল দিত, আমার সাথে কথা বলতো, বাট আমি যে বিষয়টা ঘটিয়েছি এটা কিন্তু আমার কোনো বন্ধুরাই বুঝতে পারে নাই, কোনো বন্ধুবান্ধব বিষয়টা কেউ বুঝতে পারে নাই। আমাকে ফোন দিত, আমার সাথে কথা বলতো, এমন করে কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার মোটামুটি এক ধরনের একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার সাথে খুব ভালো লাগে একটা সম্পর্ক তৈরি হয়, ও আমাকে অনেক ফোন করে, আমিও ফোন করি। এমন করতে করতে আমি ওয়ালিদ সম্বন্ধে মেয়েটার কাছ থেকে জানতে পারি, তাসনিয়া, ওর কাছ থেকে জানতে পারি যে ওয়ালিদ খুবই গরিব ফ্যামিলির একটা সন্তান, এতটাই গরিব যেটা আসলে বলার মতো না। ওয়ালিদের বাবা নাই এবং তারা 3 ভাই, সে সবার বড় এবং ছোট তার 2টা ভাই আছে। এবং ওয়ালিদ ঢাকাতে আসছে পড়াশোনা করতেছে, তার এই পড়াশোনার সমস্ত খরচ তার মা দিচ্ছে। এবং তার মা কীভাবে দিচ্ছে, তার মা বরিশালের একটা কারখানাতে কাজ করে, কিসের একটা কারখানা আছে সেটাতে কাজ করে, কিছু টাকা বেতন পায় এবং বেতনের পুরো টাকাটাই ওয়ালিদের জন্য পাঠিয়ে দেয়। এবং ওয়ালিদের যে ছোট 2টা ভাই আছে তারাও নাকি বরিশালে কাজ করে, মানে তার ছোট ভাই এবং তার মা সবাই মিলে খুব কষ্ট করে ওয়ালিদকে টাকা পয়সা দেয় এবং সেই টাকা পয়সা দিয়ে ওয়ালিদ ঢাকাতে পড়াশোনা করে।
তো এই তাসনিয়ার মুখে কথাগুলো শোনার পরে আমার ওয়ালিদের জন্য একটা মায়া কাজ করে, একটা ভালো লাগা কাজ করে যে ছেলেটা অনেক গরিব এবং গ্রাম থেকে উঠে আসছে, এসে আমাদের এখানে থাকতেছে বা পড়াশোনা করতেছে ঢাকাতে, তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। সেখান থেকে আমি ধরেন মার্কেটে যাই ড্রেস কেনার জন্য, আমি ওয়ালিদের জন্য একটা ড্রেস কিনি, কারণ আমি তো বুঝছি যে ও গরিব ফ্যামিলির সন্তান এবং নিজে একটা প্যান্ট কিনে ওর জন্য একটা কিনি, বা এরকম করে আমি ওয়ালিদকে অনেক কিছুই গিফট করি। তো এই যে আমি ওকে গিফটগুলো করতেছি, ওই কিন্তু বোঝে না যে আমি ওকে কেন গিফট করি বা এভাবে গিফট করার কারণ কি। এমন করে ওকে শার্ট প্যান্ট এটা ওইটা অনেক কিছুই গিফট করতেছি। ও মোটামুটি আমার সাথে খুব এরকম করতে করতে আমার সাথে মোটামুটি মানে বাইরের ডিস্ট্রিক্টের একটা ছেলে হিসাবে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এর মাঝে কিন্তু তাসনিয়ার সাথেও কিন্তু আমার প্রেমের সম্পর্ক খুব গভীরভাবে চলতেছে, মানে খুব ডিপলি আমিও তাসনিয়াকে পছন্দ করি এবং ও আমাকে পছন্দ করে, আমাদের দুজনের রিলেশনটা খুব ভালোই চলতেছে। এরই মাঝে আমি হচ্ছে ওয়ালিদকে অনেক হেল্প করতেছি, মানে আপনার সেকশনের টাকা দেওয়া থেকে শুরু করে, ড্রেস আপ থেকে শুরু করে, হাত খরচ থেকে শুরু করে প্রায় সব কিছু আমি ওয়ালিদকে দিচ্ছি এবং তার সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সে জায়গা থেকে আমার যেহেতু মানে বাসার মধ্যে কেউ নেই, আব্বা আম্মা বেশিরভাগ সময় বাইরে থাকে, তো আমার বাসায় যদি আমার একটা ফ্রেন্ড থাকে আমার জন্য একটু ভালো হয় আর কি, মানে একটু সুবিধা হয়। এইটা মনে করে আমি একদিন ওয়ালিদকে ডাইরেক্টলি অফার করলাম যে ওয়ালিদ, তোমার মেসে থাকার দরকার কি? মেসে থেকে তোমাকে অনেক টাকা দিতে হয় প্রতি মাসে, এটার চেয়েও বেটার হয় কি যে তুমি আমার সাথে থাকো, আমার সাথে আমার বাসায় থাকলে অ্যান্ড আমরা দুজনে মিলে আড্ডা সাড্ডাও মারতে পারলাম, সময়টাও ভালো কাটলো এবং দুই বন্ধুর মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হলো। তখনও কিন্তু ওয়ালিদ জানতো না যে তাসনিয়ার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক চলতেছে, তখনও কিন্তু ও জানে না। পরে এটা শোনার পর তো খুব খুশি হলো, বলে যে বন্ধু তাহলে তো আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, যদি তুমি আমাকে তোমার বাসায় যাইতে দাও। ঠিক আছে, তুমি আমার বাসায় আসো। বিষয়টা আব্বা আম্মাকে জানাইলাম, তারা জানার পরে যদিও মা একটু দ্বিমত পোষণ করলো যে চিনি না জানি না, বরিশালের মানুষ খুব বেশি একটা ভালো হয় না। তো মারে বললাম যে না মা, আমরাও তো বরিশালে, সমস্যা কি? আমি তখন বললো আচ্ছা ঠিক আছে, যদি আসতে চাও, আমাদের বাসায় তো কোনো মেয়ে মানুষ নেই, থাকলে সমস্যা নেই, তোর সাথে থাকবে। পরে ওয়ালিদকে আমি তখন এই মেস থেকে আমার বাসায় নিয়ে গেলাম। তো বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা যা খাচ্ছি, আমরা যে ধরনের খাবার খাচ্ছি, ওয়ালিদও একই খাবার খাচ্ছে এবং আমার বাবাকে আঙ্কেল করে ডাকতেছে, আমার মাকে আবারও মা ডাকতো, আমার মাকে মা ডাকে এবং বাবাকে আঙ্কেল করে ডাকে। এরকম করেও তখন আমাদের বাসায় খুব ভালোভাবে থাকতেছে, খাওয়া দাওয়া করতেছে, আমার ফ্যামিলির মানুষগুলোর সাথে খুব মিশে গেছে। এমন করেও প্রতিদিন দেখতো যে আমি রাতে 1 ঘন্টা 2 ঘন্টা করে ফোনে কথা বলি। ওকে বারবার বলতো যে ফুয়াদ কার সাথে কথা বলো, কার সাথে কথা বলে, এগুলো জিজ্ঞেস করতো। বাট আমি ওকে কখনোই রাইট নাম অ্যান্সার করতাম না যে কার সাথে কথা বলি, কারণ তাসনিয়া আমাকে বলতো যে ফুয়াদের ইয়ার কাছে, ওয়ালিদের কাছে বলার প্রয়োজন নাই যে তোমার সাথে আমার একটা রিলেশন আছে বা আমাদের প্রেম ভালোবাসে, যেটা বলার দরকার নেই। তো আমি ওয়ালিদকে আসলে সরাসরি বলতে চাইতাম না। এরকম করে তখন 1 মাস 2 মাস, যেহেতু একটা মানুষ অলওয়েজ আমার সাথে থাকে, তাহলে তার কাছ থেকে তো আসলে মানে সত্যটা লুকানো খুব কঠিন, অত সহজ না। আর আগে পরে কিন্তু বুঝে যাবে। একটা পর্যায়ে ওয়ালিদ বুঝে গেছে যে আমার তাসনিয়ার সাথে রিলেশন চলতেছে এবং বুঝে যাওয়ার পরে আমাকে বলে, বন্ধু দেখ তাসনিয়ার ভাগ্যটা এত ভালো, আমাকে তুই করে বলতো, আমাদের বাসায় দেখে তো থাকতো, আমাকে বলে তাসনিয়া মেয়েটার ভাগ্য এত ভালো, আমি বুঝতে পারি নাই যে ও তোর মতো একটা ভালো প্রেমিক পাইছে এবং তোর মতো একটা ছেলেকে পাওয়া মানেই হচ্ছে মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার, এটা তো আসলে কোনো সহজ ব্যাপার না। তোর মনটা এত উদার, তুই এত ভালো মনের মানুষ। ওয়ালিদ কিন্তু ওই পর্যন্ত আমি জানি না যে জানতো কিনা যে তাসনিয়াকে যে আমি ফোন করে মানা করছি এখানে আসার জন্য, এটা ওয়ালিদ জানতো কিনা জানি না। কিন্তু তার কয়েকটা দিন পরেই ওয়ালিদ আমাকে বলে, মানে কিছুদিন পরে আমাকে বলে যে বন্ধু আমাকে কিন্তু তাসনিয়া একটা কথা বলছে, আমি কিন্তু তোর এই বিষয়টা বলি নাই, তো এখন কিন্তু আমি বলতেছি। আমি বললাম ঠিক আছে বল। আমাকে বলে যে তাসনিয়া কিন্তু আমাকে বলছে যে তোর জন্মদিন না, যে তোর বন্ধুরা যে তাসনিয়াকে ইউজ করার জন্য ডাকছে এবং আমাকে সময়টাতে ব্যবহার করতো, তো এটা তাসনিয়া আমাকে বলে দিছে যে তুই তাসনিয়াকে ফোন করে আসতে মানা করছিস। আমি প্রথমে ভয় পেয়ে যাই যেটাও বলার পর, কারণ আমার ঢাকায় বন্ধুগুলো খুব খারাপ, যদি ওদের কাছে বলে দেয় ওরা কিন্তু আমাকে যে কোনো জায়গায় হিট করবে, পাইলে রাস্তাঘাটে পাইলে আমাকে মারবে। তাহলে আমি বললাম যে দেখ ওয়ালিদ, এটা কিন্তু তাসনিয়া যদিও তোকে বলে থাকে, তুই কিন্তু এটা আমার কোনো বন্ধুদেরকে বলিস না, কারণ আমার বন্ধুদেরকে বললে ওরা একটা সময় আমার ঝামেলা করবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে, কারণ ঢাকায় পোলাবাইন তো মাথা গরম। তো আমাকে বলা আচ্ছা ঠিক আছে, কিছু বলবে না, আমরা কাউকে বলবো না, তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না, এটা নিয়ে কোনো প্রয়োজন না, আমিও বলবো না এবং তাসনিয়াও বলবে না, তুই চালিয়ে যা। এরকম করে 1 বছর এ ওয়ালিদ আমাদের বাসায় থাকে, পুরো 1 বছর আমাদের বাসায় থাকে। এর মাঝে তাসনিয়ার সাথে আমার খুব ডিপ রিলেশন চলতেছে, অনেক গভীর রিলেশন। 1 বছর পরে আমার যে বড় আপুকে বিয়ে দিয়েছিলাম, আমার বড় আপুর ঘরে একটা ছেলে একটা মেয়ে সন্তান হয়েছে। বড় আপুর সংসারটা অনেক সুখের। তো বড় আপু আমাদের বাসায় আসতো, আইসা ওয়ালিদের সাথে খুব ফ্রিলি কথা বলতো, মানে ওয়ালিদ আমাদের পরিবারের একজন সদস্যর মতো হয়ে গেছে। আমার বোন, আমার বাবা, আমার মা ওয়ালিদের সাথে একেবারে ফ্রেন্ডলি কথা বলে, যেন আমার পরিবারের একজন মেম্বার। তো এরকম করে কথা বলতে বলতে দেন ওয়ালিদের কাছে তখন আমার বড় বোনই শেয়ার করলো আমার দুলাভাইয়ের কথা, যে আমার দুলাভাই যে অফিসে জব করে ওই অফিসের একটা মেয়ে আছে তামান্না,
ওই মেয়েটার সাথে আমার দুলাভাইয়ের পরকীয় সম্পর্ক আছে। শুধু পরকীয় সম্পর্কই না, দুলাভাই রিসেন্ট ওই তামান্না মেয়েটাকে বিয়ে করে ফেলবে, মানে মেয়েটাকে বিয়ে করে ফেলবে এরকম একটা সিদ্ধান্ত দুলাভাই নিয়ে নিয়েছে। এটা ওয়ালিদ আমাকে মানে ওয়ালিদের কাছে আমার বড় বোন শেয়ার করছে। শেয়ার করার পরে বড় বোন আমাকে কিন্তু বলে না, কারণ আমি একটু মোটামুটি রাগি। আমাকে বললো তুমি দুলাভাইকে হিট করবো বা আমাকে জানাবো, এবং এটা নিয়ে হয়তো বড় ধরনের কোনো ঝামেলা হতে পারে। এই জন্য আপু আমাকে না বলে বিষয়টা কৌশলে জানাইলেও হচ্ছে ওয়ালিদকে। ওয়ালিদ তখন কী করলো, 2 দিন পরে বিষয়টা আমাকে বললেন যে দেখ ফুয়া, তুই রাগারাগি করিস না, তুই রাগলে তো আরেক সমস্যা। তোকে আমি খুব ফ্রেন্ডলি একটা কথা বলি যে এই ঘটনা বরাবর দিন বাসায় আসছিল, আমাকে বলে গেল যে দুলাভাই নাকি এরকম করতেছে, এবং যার জন্য বরাবর খুব দুশ্চিন্তার মধ্যে আছে, বরাবর মনটা ভীষণ খারাপ। তিনি আমাকে এই বিষয়গুলো জানাই গেল। আমি তখন বললাম এটা তো খুবই দুশ্চিন্তার একটা বিষয়, এটা খুবই চিন্তার একটা বিষয় যে এরকম একটা ঘটনা, দুলাভাই যদি এরকমভাবে হচ্ছে মেয়েটাকে বিয়ে করে ফেলে বা তামান্নাকে বিয়ে করে, তাহলে তো আমার বড় বোনের সংসারটা ভেঙে যাবে। আমার বোন তো কখনোই কোনো মানে বিবাহিত লোকের সংসার করবে না, মানে যে ঘরে সতীন আছে ওই ঘরে আমার বোন করবে না। আর বড় কথা হচ্ছে আমার আব্বা আম্মা আমার বোনকে ওই ঘরে রাখবেও না, আমার বোনকে নিয়ে আসবে। আমার একটা ভাগ্নি আছে, একটা ভাগ্নি আছে, ওদের ভবিষ্যৎটা কী হবে, ওদের জীবনটা তো পুরো নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো যখন জানতে পারলাম, জানতে পারার পরে আমার ভিতর তখন খুব খারাপ লাগা কাজ করতেছে, মানে মনটার মধ্যে এতটাই কষ্ট হচ্ছে যে আসলে বলে বোঝাতে পারবো না। মানে চিন্তা করতেছি এভাবে যদি হয়েই যায়, ঘটনা যদি এতটাই মারাত্মক আকার ধারণ করে তাহলে কি হবে। এবং বিষয়টা আমি একইভাবে আমার আব্বা আম্মাকে জানাইতেও ভয় পাচ্ছি, কারণ তাদেরকে জানাইলেও এর পরিণতি খুব একটা ভালো হবে না। আব্বা আম্মু সে একইভাবে খারাপ স্টেপগুলোই নেবে। পরে আমি এটা নিয়ে সাথে ওয়ালিদের সাথে আলোচনা করি যে ওয়ালিদ কী করা যায়, তুমি আমাকে বলো, তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই আছো। ও আমাকে বলে যে দেখ, মেয়েটাকে ভয়ভীতি দেখিয়ে কোনোভাবে তোর দুলাভাইয়ের কাছ থেকে সরানো যায় কিনা। মেয়েটাকে ভয় দেখালেই পরে মেয়েটা যদি দুলাভাইকে ছেড়ে দেয় তাহলে তো আমাদের আর অন্য স্টেপ নেওয়ার প্রয়োজন নাই। আর এত যদি মেয়েটা না সরে তাহলে আমাদেরকে অন্য স্টেপ নিতেই হবে। প্রথমত মেয়েটাকে একটু ধমক দিয়ে দেখ এখান থেকে সরানো যায় কিনা। তখন আমি এই বিষয়টা, মেয়েটা যেই এলাকায় থাকে ওই এলাকায় আমার এক বড়ো ভাই আছে, ইউনিভার্সিটির ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। ওই বড়ো ভাইয়ের ফোন দিয়ে বললাম যে ভাই, তামান্না নামের মেয়েটার এই ঘটনা, এবং মেয়েটা তো এরকম করতেছে, আমার দুলাভাইকে এভাবে মানে পটানো ট্রাই করতেছে, আমার দুলাভাইকে বিয়ে করা ট্রাই করতেছে, আমার তো একটা ভাগ্নি আছে। উনি তখন আমাকে বললো যে ঠিক আছে, সমস্যা নেই ফুয়া, তুমি যেহেতু জানাইছো আমরা মেয়েটাকে একটু সচেতন করে দিব। তা আমার বড় ভাই মেয়েটাকে ফোন দিল, ফোন দিয়ে প্রথমে মেয়েটাকে জানাইলো যে দেখো এই ঘটনা, তুমি যদি অফিসে জব করতে হয় তাহলে কোনো অফিসের বসের সাথে সম্পর্কে যাওয়া যাবে না, গেলে তোমার ক্ষতি হবে। এগুলো বলার পর এই মেয়ে করে কি, ওই জায়গাটাই চেঞ্জ করে ফেলে, মানে বাসা যেখানে ছিল বাসাটা এখান থেকে চেঞ্জ করে অন্য একটা জায়গায় নিয়ে যায়, মানে আমার দুলাভাইয়ের অফিসের কাছাকাছি নিয়ে যায়, যেখান থেকে তাকে থ্রেট দেওয়ার মতো কেউ থাকে না। এবং ওই এরিয়াটা আর্মি এরিয়া ছিল, যার জন্য দেখা যায় তাকে ধমকও দেওয়ার কোনো সুযোগ না, আর ওই এলাকায় আমার পরিচিতও নাই। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম, ওয়ালিদও খুব টেনশনে পড়ে গেছে। ওয়ালিদও আমাদের ফ্যামিলিতে খুবভাবে সাপোর্ট করতেছে, একদম আমার ভাইয়ের মতো। আমার মনে হয় আমি একটা ভাই পাইছি, মানে সত্যিকার অর্থ আমার একটা ভাই আমি পাইছি। তা ওয়ালিদও তখন বিষয়টা ওভাবে আমাকে করতেছে, ট্রাই করতেছে যে কি করা যায়, এমনি অমনি বিভিন্নভাবে। মনটা তখন খারাপ হয়ে গেল যে কি করা যায়। এমন করতে করতে ওয়ালিদ আমাকে একটা সময় বলতেছে, বন্ধু একটা কাজ কর, মেয়েটাকে যতভাবেই মানে সরানোর চেষ্টা করো বা যাই করো এরকমভাবে কিন্তু হবে না, অন্য কোনো একটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করো, অন্য কোনোভাবে। আমি তখন বললাম যে কীভাবে, মানে কীভাবে নিতে পারি বা কোন স্টেপ নেওয়া যায়, তুই আমাকে কী বলতে চাচ্ছিস। ও আমাকে বলে যে দেখ, আসলে কীভাবে বলবো, তোকে বলার মতো কোনো ভাষা নাই। এরপরও তোকে আমি বলতেছি যে তুই মেয়েটার সাথে রিলেশন কর, মেয়েটার সাথে কোনো একটা রিলেশন কর, এবং রিলেশন করে মেয়েটাকে মেয়েটা একটা চরম লেভেলের ক্ষতি করে দে। যদি এরকম একটা ক্ষতি করে দিতে পারিস তাহলে মনে কর আমার জন্য খুব একটা উপকার হয়, বা তোর জন্য উপকার হয়, মেয়েটা তোর দুলাভাইয়ের ক্ষতি করবে না। তখন আমি বললাম যে ঠিক আছে। আমিও কিন্তু মোটামুটি দেখতে শুনতে ভালোই ছিলাম। সে জায়গা থেকে আমি তখন বললাম যে ওয়ালিদ, আমার তুই মেয়ের নাম্বারটা কালেকশন করে দে, আমি তখন মেয়েটার সাথে যোগাযোগ করি। পরে ও আমাকে নাম্বারটা দিলে পরে আমি মেয়েটার সাথে 1-2 দিন কথা বলি। তা ফোন রিসিভ করার পরে সে খুব সুন্দর করে কথা বলে, হাই হ্যালো কেমন আছেন, কী করতেছেন, পরিচয় জিজ্ঞেস করে, এরকম করে কথাবার্তা বলতেছি। দীর্ঘদিন মেয়েটার সাথে এভাবে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে মেয়েটা কিছুটা আমার উপরে দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হলো পরে এদিক দিয়ে আবার ওয়ালিদের একটা সমস্যা দেখা দেয়। ওয়ালিদের সমস্যাটা হচ্ছে এরকম, ওয়ালিদের মায়ের সাথে, মানে আমি যেটা তাসনিয়ার মুখে শুনেছিলাম যে ওয়ালিদের মায়ের সাথে ওয়ালিদের অনেক ভালো সম্পর্ক, এবং ওয়ালিদের 2টা ছোটো ভাই ওয়ালিদকে টাকা পয়সা পাঠায়, মানে এরকম একটা নিউজ শুনেছিলাম, মানে যেটা আমাকে তাসনিয়া বলছিল। কিন্তু ওয়ালিদের মুখে শুনলাম তার মায়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নাই। তার ছোটো 2টা ভাই চাকরি করে বরিশালে, এবং তারা তাকে টাকা দেয়, ওয়ালিদকে টাকা দেয়, কিন্তু মূলত তার মা পরকীয়ায় লিপ্ত। মানে পরকীয়ায় লিপ্ত বলে ওয়ালিদ তার সাথে খুব একটা কথা বলে না তার মায়ের সাথে, এবং এটা খুবই সিক্রেট একটা বিষয়, যার জন্য এটা নাকি তাসনিয়াও জানতো না, এটা ওয়ালিদ আমাকে বললো।
আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই জন্যই ওর পরিবারটা ঠিক থেকে খুব একটা ভালো থাকতো না, এবং এই ওয়ালিদ কখনো তার পরিবারের কাউকে আমাদের বাসায় কখনো আনেও নাই। ওর মায়ের সাথে খুব বেশি একটা কথা বলতো না। যখন কলেজে মানে ইউনিভার্সিটিতে পড়তো প্রথম ওইদিকে একটু কথা বলে, আমাদের বাসায় আসার পর থেকে কখনোই কথা বলে নাই, এবং এখন পর্যন্ত বলতেছে না। এই নিয়েও কিন্তু ওর মনটা খুবই খারাপ। তো যাই হোক, দেন সে আমাকে বলতেছে যে এরকম তামান্নার সাথে একটা রিলেশনে যাওয়ার জন্য গেলে পরে আমি এটা করতে পারবো। পরে আমি তামান্নার সাথে ফোনে কথা বলি। দীর্ঘদিন পরে মেয়েটা তখন আমার সাথে দেখা করার জন্য রাজি হয়। তার সাথে দেখা করে পরে যেটা দেখলাম আর কি, মেয়েটা দেখতে শুনতে অতটা ভালো ছিল না। মানে ওনার নাকি একটা বিয়েও হয়েছে, এবং বিয়ে হবার পরে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায়। একটা কন্যা সন্তান থাকে, কন্যাটা আবার ওনার হাজব্যান্ডে নিয়ে যায়। এরপরে সে তার বাবা মায়ের সাথে থাকে, এবং সেখানে থেকেই সে পড়াশোনাও করে, তার পাশাপাশি জবও করে। এবং আমার দুলাভাই তাকে খুব পছন্দ করে, দুলাভাইয়ের সাথে মোটামুটি তার ভালো সম্পর্ক। সে আমাকে বললো যে আমার দুলাভাই তার ফ্রেন্ড। সে কিন্তু আসলেই জানতো না যে ওই লোকটাই আমার দুলাভাই, এটা কিন্তু সে জানতো না। এরকম করে কথাবার্তা বলতে আমি তাকে বলি, তুমি দেখতে সুন্দর, তোমার আচার আচরণ কথাবার্তা সব কিছু অনেক ভালো, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। ডিরেক্টলি আমি তাকে প্রপোজাল দিই, কিন্তু প্রপোজাল দেওয়ার পরও প্রথম দিকে রাজি হয় না। তাকে অনেক গিফট পাঠাই, তো আমি আবার ওয়ালিদকে দিয়ে গিফট পাঠাই, এটা ওইটা অনেক কিছু ওর জন্য পাঠাই, ওর বাসায় গিফট পাঠাই, যাতে ওকে মোটামুটি খুব সহজে পাঠানো যায়। এরকম করে দীর্ঘদিনে আমি ওর পিছনে শ্রম দিয়ে যাই, এবং শ্রম দেওয়ার একটা পর্যায়ে মেয়েটা তখন রাজি হয় আমার সাথে প্রেম করতেছে। তখন মোটামুটি খুব গভীর একটা রিলেশন মেয়েটার সাথে চলতেছে। গভীর রিলেশন মানে তাকে পটানোর একটা রিলেশন চলতেছে। এরকম করি, কিন্তু ভাই সে ফোনে কথা বলে, সব কিছুই করে, বাট ওভাবে আর দেখা করে না। আগে যেভাবে ডাকছি, চলে আসছে, দেখা করছি, এবার আর দেখা করতে রাজি হয় না, শুধু ফোনেই কথা বলে। আমি চিন্তা করতেছি যে এভাবে ফোনে কথা বলে তো তাকে আমি কোনো কিছু করতে পারবো না। তাকে তো আমার কাছে এনে তার একটা যে কোনো একটা প্রমাণ বা রেকর্ড আমার যেটা লাগতো, যে তার সাথে কিছু একটা করে এটা ভিডিও ধারণ করব, এরপরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব বলে তাকে দুলাভাইয়ের কাছ থেকে সরাবো। এটা একটা প্ল্যানিং ছিল, এছাড়া অন্য কোনো প্ল্যানিং তো আমার নাই, যেহেতু দুলাভাইকে আর সরানো সম্ভব না। কিন্তু মেয়ে তো আর আমার সাথে দেখা করে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মানে দীর্ঘদিন তাকে পটাইতে আসে, কোনোভাবেই তাকে পটাইতে পারেন। এবং ওয়ালিদকে দিয়েও তার সাথে অনেক কথা বলাই, ওয়ালিদকে দিয়েও চেষ্টা করি, কিন্তু ওয়ালিদও আসলে ওভাবে তাকে পারতেছে না। এভাবে দীর্ঘ 1 বছর কেটে যায়, এবং 1 বছর পরে এই তামান্না মেয়েটা আমার সাথে রিলেশন থাকা অবস্থায়, আমার সাথে কিন্তু সে ফোনে কথা বলতো, ফোনেই রিলেশন, তার জন্য গিফট পাঠাতাম, সে গিফট নিত। দিনের এক অংশ হয়তো আমার সাথে দেখা করতো, কিন্তু কোথাও কোনো ডেটিংয়ে যাইতো না, কোথাও না, জাস্ট রাস্তায় বা রেস্টুরেন্টে, অতটুকুই। এবং এরই মাঝে সে আমার বড় বোন জামাইকে সে বিয়ে করে ফেলে। বড় বোনের মুখ থেকে জানতে পারি, দেখেন কতটা ডেয়ারিং হতে পারে। আমার সাথে তার রিলেশন আছে, আমার সাথে সে কথাবার্তা বলে, আমার সাথে তার সব কিছুই হচ্ছে, কিন্তু এরই মাঝে আমার বড় বোন জামাইকে সে বিয়ে করে ফেলে। এবং বড় বোন জামাইকে তখনও সে বলতো যে আমাদের অফিসের যিনি এমডি আছে তিনি আমার খুব ভালো ফ্রেন্ড, আমার সব কথা শুনে, আমি ওনার সব কথা শুনে, আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক। এবং আমাকে আমার দুলাভাইয়ের ছবি পর্যন্ত দেখায় ফোনের মধ্যে, যে দেখো এটা মানে আমার বস, এরকম করে। বড় বোনের মুখ থেকে এটা শুনতে পারার পর, যেহেতু বড় বোনের জামাইকে সে বিয়ে করে ফেলছে, তখন ভিতরে খুব ভয়ভীতি ঢুকে গেল যে আমার বোনের সংসারটা ভেঙেই যেতে পারে। এবার ওয়ালিদ আমাকে বললো, একটা কাজ কর বন্ধু, মেয়েটাকে কোথাও না কোথাও ডাক, রেস্টুরেন্টেই ডাক, ওইখান থেকে প্রয়োজন আমরা আমাদের বেসের পোলাপাইন দিয়ে ওরা উঠে নিয়ে আসবো, আর বেসের পোলাপাইন দিয়ে তাকে উঠে নিয়ে আসবো। আমি তখন বললাম এটাই করতে হবে। তখন আমরা একটা জায়গা নির্ধারণ করি। একটা জায়গা নির্ধারণ করার পরে একদিন বিকেলবেলাও আমার সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে। দেখা করতে আসতে পরে ফুয়াদ তখন লাভ দিয়ে এসে বলতেছে, কেউ এবার তামান্না তুমি আমার সাথেও রিলেশন করো, ফুয়াদের সাথেও করো, ঘটনা কি? যাতে এখানে এটা তো পাবলিক প্লেস, অনেক মানুষজন আসে, তো যারা কেউ সন্দেহ করতে না পারে যে আমরা একটা প্ল্যানিং করতেছি। এই জন্য ওয়ালিদ তার এক্স বয়ফ্রেন্ড হিসাবে এখানে তখন আসলো, আইসা ওর সাথে ঝামেলা হইতেছে। আশেপাশের পোলাপানি বলতেছে, ভাই এখান থেকে বেরোন, চলেন বাইরে নিয়ে কথা বলি। এমন করে এখান থেকে বেরোয় মেয়েটাকে তখন আমরা মাইক্রোবাসে উঠে ফেলি, লাইক ওয়ান কাইন্ড অফ কিডন্যাপ যেটাকে বলে আর কি, এক ধরনের কিডন্যাপই করে মাইক্রোবাসে উঠে তখন আমরা আমাদের যে জায়গা লোকেশান আছে লোকেশানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করি যে কিছু না কিছু করতে হবে। পোলাপান সবাইকে বললাম, কারণ সবাই গেলে তো খারাপ সম্পর্ক করবে, মেয়েটার সাথে একটা খারাপ সম্পর্ক হবে। এজন্য আমি আর ওয়ালিদ গেলাম, ওয়ালিদকে দাঁড়া করে রেখে আমি তখন মেয়ের ড্রেসগুলো খুললাম, এবং খুবই সতর্কতাভাবে এটা ড্রেস করলাম, এবং তার কিছু নগ্ন ভিডিও বা ছবি উঠাইলাম খুব ভালোভাবে, যাতে একদম ক্লিন এইচডিভাবে উঠাইলাম। উঠে মেয়ের সাথে কোনো খারাপ সম্পর্ক কিন্তু করি না, এখান থেকে মেয়েটাকে ছেড়ে দিছি। মেয়েটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে মেয়ে তো চলে গেছে। যাওয়ার পর আমি তখন মেয়েকে ডিরেক্টলি বললাম যে ভিডিও আর ছবিগুলো দিলাম, যে তুমি যদি আইনের আশ্রয় নিতে চাও তাও তুমি নিতে পারো, সমস্যা নাই। তুমি যদি ওই ভদ্রলোকে ডিভোর্স না করো এবং এই অফিসে চাকরি ছেড়ে না দাও, তাহলে এগুলো কালকের মধ্যে আমরা ইন্টারনেটে এমনভাবে ছড়িয়ে দিব যে তুমি আর মুখ দেখাইতে পারবা না, আদারওয়াইজ তোমার খুব ক্ষতি হবে। এবং এই মেয়ে তখন বলতেছে, ক্ষতি হোক আর যাই হোক, এই তুমি ছেড়ে দিলে ছেড়ে দিবা, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ছাড়বো না, ওনাকে আমি বিয়ে করছি।
আমি তখন বললাম প্রয়োজন আমি তোমার হাজব্যান্ডকে এগুলো দিব। ও বলে দাও, সমস্যা নেই, আমার হাজব্যান্ড যদি এগুলো পাওয়ার পরে আমাকে ছেড়ে দেয় তাহলে এটা আমার জন্য বেড লাক, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ছাড়বো না। আমার বড় বোনকে তখন জানালাম, বড়াপু তখন খুব টেনশনে পড়ে গেল। বড়াপু বলতেছে এখন কি করা যায়। আবার এই যে আমি এইসব কিছু করতেছি, বাট তাসনিয়ার সাথে কিন্তু আমার রিলেশন চলতেছে, তাসনিয়ার সাথে তখন আমার প্রেম ভালোবাসা চলতেছে, তাসনিয়া কিন্তু আসেই। আমার বড়াপু তখন বলতেছে যে কী করবো এখন, ওই তো কোনোভাবেই কিছু করা যায় না। পরে আমি দুলাভাইকে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমি তখন দুলাভাইয়ের সাথে মেসেঞ্জারে কথা বলি, মেসেজের মাধ্যমে, যে দেখেন এই আপনার তামান্না মেয়েটির সাথে আমার রিলেশন আছে, মেয়েকে ভালোবাসে, ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এরকম ভিডিওগুলো আমি তখন দুলাভাইকে পাঠাই। কিন্তু তারপর আমার দুলাভাই কোনোভাবেই তামান্না মেয়েটাকে ছাড়লো না, মেয়েটাকে বিয়ে করলো এবং ওর সাথে সংসার সে বিয়ে করতেছে, মেয়েটাকে আলাদা রাখলো এবং দুলাভাইয়ের অফিসে মেয়েটা তখন প্রমোশনও করাই দিল, খুব ভালো অবস্থায় মেয়েটাকে নিয়ে গেল। যতই চেষ্টা করলাম যে বোনের সংসারটাকে রক্ষা করব, বোনকে এটা থেকে বাঁচাবো, কিন্তু আমি আমার বোনকে আসলেই বাঁচাতে পারলাম না। এবং একটা পর্যায়ে আমার বড় বোন তখন এই তামান্নার সাথে যেহেতু দুলাভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমার বড় বোন তখন রাগ করে তার দুটি সন্তানই আমাদের পরিবারে চলে আসে, আমাদের বাসায় থাকতেছে। তো আমাদের বাসায় যখন আমার বড় আপু চলে আসে আমার ভাগ্নিদেরকে নিয়ে, তখন কিন্তু এই ওয়ালিদা আমাদের বাসায় আছে। অ্যান্ড একটা পর্যায়ে আমার বাবা মা তখন বলতেছে, দেখ এতদিন তো আমাদের বাসায় কোনো মেয়ে মানুষ ছিল না, এই জন্য ওয়ালিদ আমাদের বাসায় ছিল আমাদের ছেলের মতো, এটাতে কোনো সমস্যা হলো না। কিন্তু আমাদের বাসায় তো এখন একটা মেয়ে আছে, আমার মেয়েটা যেহেতু ফিরে আসছে, তো এখন একটা বাইরের ছেলে আমাদের বাসায় থাকলে এটাতে সমস্যা দেখা যায়, এবং এই জিনিসটাকে পুঁজি করে হয়তো দুলাভাই একটা খারাপ ধারণাও সৃষ্টি করতে পারে এবং লোকের কাছে এটা অভিযোগও দিতে পারে যে আমাদের বাসায় একটা বাইরের ছেলে আছে, ওই বাইরের ছেলের সাথে তোর বোনের সম্পর্ক আছে। এটা বলে তোর দুলাভাই কিন্তু ডাউটও করতে পারে, এজন্য তুই ওয়ালিদকে আপাতত আমাদের বাসা থেকে বের করে দে, এটা আমার আব্বা মা বললো। তখন কিন্তু ওয়ালিদ ফাইনাল ইয়ারে আসতো, কয়েকদিন পরে ইন্টারমিডিয়েট ফাইনাল অনার্স ফাইনাল পরীক্ষা দিবে, অনার্স শেষ করবে। তা এই অবস্থার ভিতরে আমি ওয়ালিদকে বলতেও ভয় পাই যে ওয়ালিদ তুমি আমাদের বাসা থেকে চলে যাও, কারণ তো আমাদের জন্য অনেক হেল্প করছে, আমাদের পরিবারের জন্য অনেক সাহায্য করছে আমাদের পরিবারের জন্য, তেন আমি কী করে তাকে মানা করি। মাকেও তখন বিষয়টা বললাম যে মা আমার ওয়ালিদকে বলা সম্ভব না, মা আমাকে বলে যেমনিই পারো যেভাবেই পারো ওকে বলে বাসা থেকে বের করার ব্যবস্থা করো, তা না হলে এই জিনিসটা খারাপ দেখা যায় যে আমাদের যুবতী একটা মেয়ে ঘরে আছে এবং বাইরের একটা ছেলে থাকবে, এটা নিয়ে হয়তো বদনাম হতে পারে। পরে আমি লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ওয়ালিদকে বললাম যে ওয়ালিদ দেখো এমন ঘটনা, আমাদের বাসায় থাকলে তো সমস্যা, এইভাবে যে তোমার বড় আপু চলে আসছে, তুমি বাইরে থাকো, আমি তোমার মেসের খরচ দিব বা ভাড়া দিব। ও বলে না না না, আমার তো পরীক্ষা চলে আসছে ফাইনাল ইয়ার সামনে, সো আমার আর এটাতে প্রয়োজন, আমি বাইরে থাকতে পারবো। ও তখন দিব্যি বাসা থেকে বেরিয়ে যায় এবং বাসা থেকে বেরিয়েও তখন আলাদা একটা বাসা ভাড়া আলাদা একটা মেসে উঠে ওইখানেও থাকে, ও পরীক্ষা দিতে আসে। তখনও কিন্তু আমি ওকে খুব সাপোর্ট করি, ওয়ালিদ কোথাও সমস্যা হয় কি না বা কিছু হয় কি না আমাকে তুমি বলবো, আমি একদম আমার নিজের ভাইয়ের মতোকে দেখতেছি। এমন করতে করতে ও তখন বাইরে চলে গেল, বাইরে চলে যাওয়ার পর অনার্স পরীক্ষা দিল, ফাইনাল পরীক্ষা দিল, রেজাল্ট আউট হওয়ার পরে তখন সে ওয়ালিদ এবং তাসনিয়া তারা তখন গ্রামে চলে গেল, বরিশালের গ্রামে গেল। যাওয়ার পরে আমার সাথে তখন আর তাসনিয়ার সাথে একটু কথাবার্তা কম হতো বলতে আমি একটু পারিবারিক টেনশনে পড়ে গেছিলাম, যেহেতু আমার বোন চলে আসছে শ্বশুরবাড়ি থেকে, দুলাভাই নামে মামলা মোকদ্দমা করলাম, আইনের আশ্রয় নিয়েছি, থানায় যাচ্ছি, এটা ওইটা করতেছি, এই জন্যই তাসনিয়ার সাথে খুব একটা কথা বলতে পারতেছি না। আবার আমার পরীক্ষার সামনে অনার্স ফাইনাল পরীক্ষা, তো এই জন্যই পড়াশোনার চাপ একদিকে, পরিবারের চাপ আরেকদিকে, তো দুইটা চাপ মিলিয়ে আমি আসলে ওই তাসনিয়াকে টাইম দিতে পারতাম না। এর মাঝে পরীক্ষা শেষ হলো, তাসনিয়া তখন গ্রামেও চলে গেল। কিন্তু ভাই গ্রামে যাওয়ার পরে একটা ব্যতিক্রম ধর্মী জিনিস শুরু হয়ে গেল। গ্রামে যাওয়ার পরে তাসনিয়ার আমার সাথে খুব বেশি একটা কথা বলতে চাইতো না, আমি ফোন করলে আমার ফোন ধরতে চাইতো না এবং আমাকে একটু অ্যাভয়েড করতো। আমি ওয়ালিদকে ফোন দিতাম, কিরে ওয়ালিদ তাসনিয়া আমার সাথে এরকম করে কেন? ও আমাকে বলে আমি তো বুঝতেছি না কেন এরকমটা করতেছে, আচ্ছা ঠিক হয়ে যাবে, ও তো মাত্র গ্রামে আসছে, হয়তো বাবা মা এটা ওইটা ট্রাই করতেছে, এগুলো অনেক কিছুই বলতেছে। তাহলে আমি আর কোনো কিছু বলি না, চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে ওকে ঠিক করার জন্য, বাট কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। এভাবেই দীর্ঘদিন কেটে গেল, ও আমার সাথে আর কোনো খুব একটা যোগাযোগ রাখে না, হয়তো 3 দিনে একবার আমার ফোন রিসিভ করে না, এবং আমি বেশি ফোন দিলে আমার নাম্বার ব্লক করে দেয়, কথা বলতে চায় না, এবং যতটুকু কথা বলে খুব সংক্ষিপ্ত কথা বলে, এবং কথা বলার মাঝে তার অনেক স্পেস আছে, ইচ্ছে করে আমার সাথে কথা বলে না, কেমন যেন একটা দূরত্ব বজায় রেখে কথা বলতে চায়। তারপরেও আমি কোনোটা বিষয় খুব হার্ডলি নিলাম না, যে ঠিক আছে দেখি না কি হয়, যেহেতু একটা সম্পর্ক মাঝে আছি, তাই এরকম টুকিটাকি সমস্যা হতেই পারে। এভাবে প্রায় 4টা মাস কেটে গেল। দুলাভাই নামে মামলা মোকদ্দমা করে দুলাভাইকে তখন জেলে ঢুকিয়ে দিলাম। দুলাভাইকে জেলে ঢুকিয়ে দেওয়ার পর আমার আব্বা তখন বলতেছিল যে আব্বার ব্যবসা বাণিজ্যগুলো দেখার জন্য, চাকরি বাকরি না করে। আমি তখন আব্বার পড়াশোনা পাশাপাশি আব্বুর ব্যবসা বাণিজ্য দেখতেছি, এবং তখন আমি বিসিএস পরীক্ষা দেবো, বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, বা মোটামুটি সব কিছুই ওভাবেই তৈরি করতেছিলাম।
অ্যান্ড এমত অবস্থার ভিতরে হঠাৎ করে ওই বরিশালে একটা গ্রুপ ছিল আর কি, ওই গ্রুপে আমাদের এক ফ্রেন্ড আছে, ও আবার জড়িত ছিল বরিশালের গ্রুপে, শওকত ছিল ওর নাম। শওকত কিন্তু আবার জানতো যে তাসনিয়ার সাথে আমার রিলেশনের বিষয়টা। শওকত আমার বলতেছে, বন্ধু তাসনিয়ার সাথে কি তোর এখন কথা হয় না? আমি তখন বললাম যে না, এরকমভাবে তো কোনো কথা হয় না। বলে আমাদের গ্রুপের ভিতরে তাসনিয়া এবং এই ওয়ালিদ খুব ক্লোজ হয়ে একটা ছবি দিছে গ্রুপে, খুবই ক্লোজ, মনে হয় যেন খাটে শুয়ে আছে এরকম, হাজব্যান্ড ওয়াইফের মতো। ছবিটা কি তোর কাছে আছে? বলে আসমি ছবিটা দে। তো ছবিটা আমাকে দিল, দেওয়ার পরে এই সেম ছবিটা আমি তখন মেসেঞ্জারে তাসনিয়াকে পাঠাইলাম। তাসনিয়াকে পাঠিয়ে বললাম যে এসবের মানে কি, তুমি এখন কি এসব করে বেড়াচ্ছ? বাহ, আমি তো তোমাকে ভালো মনে করছিলাম। এটা আমি ওকে পাঠাইলাম। পাঠানোর পরেই ও তখন কোনো রিয়াকশান দিল না, জাস্ট আমাকে ওই মেসেজটা পাঠানোর সাথে সাথে ছবিটা দেওয়ার সাথে ব্লক করে দিল। ব্লক করে দেওয়ার পরে আমি তখন ওয়ালিদরে কল দিলাম যে ওয়ালিদ, তাসনিয়ার সাথে তোর এরকম ক্লোজ সম্পর্ক কেন? ও আমাকে বলতেছে দেখ আমরা একই এলাকার ছেলে মেয়ে, আমরা এইভাবে খাটের উপর শুয়ে ছবি তুলতেই পারি, তাতে কি? আমি বললাম যে তুই তুলবি কেন, তুই জানো আমার গার্লফ্রেন্ড। মানে একটু খারাপ ব্যবহার করছি, ওয়ালিদ তখন আমার সাথে আরও বেশি খারাপ ব্যবহার করতেছে। তোরা পাইলে এই করবো সেই করবো, বেটা তুই আমার বাসা থেকে বের করে দিছস পরীক্ষার সময়, আমি কোথায় মেসে গিয়া না খেয়েছিলাম না খেয়েছিলাম, আমার অনেক কষ্ট হয়েছে, তুই আমার বাসা থেকে এরকম একটা টাইমে বের করছস, বেটা তুই বন্ধু নামের কলঙ্ক, তুই আমাকে তোর বাসায় নিলিও কেন, বের করলি কেন? আমি বললাম দেখে আমার বাবা মা, বলো তোর বাবা মা, আমি তো তোর বাসায় পরিবারের তোর ফ্যামিলির মতোই ছিলাম তাই না, তা তুই আমাকে পরীক্ষার আগে এরকম বের করে দিলি কেন? আমার বইপত্র নিয়ে আমি কীভাবে ছিলাম হোস্টেলে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে তো মানুষের ঘুমও আসে না, অথচ তুই আমাকে এরকম একটা বিপদে ফালতেছ, এখন বন্ধু বলতেছস। আমি বললাম ওয়ালিদ তুই আমার সাথে এরকম ব্যাপারটা কেন করতেছিস? আমরা তো অনেক বছর ধরে একসাথে ছিলাম, একই বাসায় ছিলাম, তুই আমার ছোটো ভাই ছিলি। ও আমাকে বললো তুই একটা বেইমান বেটা, তুই আমার সাথে কথা বলবি না। এই বলে ইন দ্য মিন টাইম ওয়ালিদও তখন আমাকে ব্লক করে দেয়। আমি তখন ওয়ালিদেরও ব্ল্যাক লিস্টে পড়ে যাই, তাসনিয়ারও ব্ল্যাক লিস্টে পড়ে যাই। তখন চিন্তা করলাম কী রে ঘটনাটা কী? তখন বরিশালে আমার আরেক বন্ধু ছিল, ও আবার ওয়ালিদের সাথে ভালো সম্পর্ক আছে, ওরে তখন আমি ধরলাম। ও আমার কাছে বলে না, ওরে খুবভাবে ধরলাম যে বন্ধু দেখ তুই প্লিজ আমার কাছে বল, মিথ্যা বলিস না। অ্যান্ড তখন আমার ওই বন্ধু আমাকে বলতেছে যে দোস্ত আসলে কি বলবো, দুঃখের বিষয় হচ্ছে যে ওয়ালিদ কিন্তু অনেক আগে তাসনিয়ারে বিয়ে করে ফেলছে। আমি বললাম কী বললি, তাসনিয়ারে বিয়ে করছে? বলে হ্যাঁ তাসনিয়ারে বিয়ে করছে অনেক আগে। আমি ছোটো করতে চাই না, অপমান করতে চাই না, শুধু এতটুকুই বলি তাসনিয়ারও অনেক পড়াশোনার খরচ কিন্তু আমি দিয়েছি। আমি তাসনিয়াকেও একরকম পড়াশোনা করাইছি ঢাকাতে, ওয়ালিদকে যেরকম পড়াশোনা করাইছি তাসনিয়ারও আমি পড়াশোনা করাইছি। অ্যান্ড একটা পর্যায়ে তখন আমি জিজ্ঞেস করলাম, ও বরিশালের বন্ধুটা বলতেছে যে ওরা বিয়ে করে ফেলছে, অনেক আগেই বিয়ে করছে, ঢাকা থেকে যাওয়ার পরপরই বিয়ে করছে। তখন আমার কাছে মনে হলো যেন ওয়ালিদ এবং তাসনিয়া দুজনেই আমাকে ঠকাইছে। আমি তখন ইচ্ছা মতো তাসনিয়ার একটা ছবির নিচে ইচ্ছা মতো গালাগালি করছি, এবং যতটুকু পারছি ততটুকু বলছি যে তুই মানে লোভী, এটা সেটা বলে মানে যা পারছি। এবং ওই ছবির নিচে আমার কমেন্টের নিচে আরও অনেক পোলাপাইনে কমেন্ট করছে। কমেন্টের একটা পর্যায়ে তাসনিয়া তখন তার ওই কমেন্টে সে লিখলো, মানে আমার ওই তার ছবির নিচে আমি যে কমেন্ট করলাম আমার কমেন্টের নিচে সে লিখলো, কিছু পোলাপাইনে রিপ্লাই সে দিল, যারা ওয়ালিদকে ফেরেস্তা বলতেছ, ওয়ালিদ সম্বন্ধে তো জানো না, ওয়ালিদ আমার সাথে প্রেম করা অবস্থায় এক মেয়ের নিয়ে এক রুমে যায় তার কাপড় চোপড় খুলে মেয়ের সাথে এগুলো করছে, ওই মেয়ের নাম তামান্না। এটা যখন লিখলো আমার ভিতর তখন হঠাৎ করে মাথায় চলে আসলো, আরে তামান্না তো হচ্ছে ওই মেয়েটা যেটা আমার দুলাভাইয়ের প্রেমিকা ছিল, বা দুলাভাই পরে যারা বিয়ে করছে, তা ওই মেয়েরা আমি রুমের মধ্যে নিলাম, ওই মেয়েরা আমি ভিডিও করলাম, এবং এটা তো শুধুমাত্র জানতো হচ্ছে ওয়ালিদ, আর তো কেউ জানতো না, এবং আমার ফ্যামিলির মানুষও কিন্তু এটা জানতো না। ফ্রেন্ডদের মধ্যে শুধু ওয়ালিদ আর আশেপাশের কয়েকটা ফ্রেন্ড জানতো। রুমে ঢুকেলাম, ভিডিও করলাম, এবং ইন দ্য মিন টাইম ওই ভিডিওর কিছু স্ক্রিনশট, মানে পিছন থেকে কয়েকটা ছবির স্ক্রিনশট তখন ওই মানে ওর ছবির নিচে ওই কমেন্ট বক্সে দিয়ে দিল তাসনিয়া যখন এগুলো দিয়ে দিল, আমি তখন দেখলাম যে আমি তো ভিডিও করতেছি, এটা তো মানে পিছন থেকে মেয়েটারা আমিও ভিডিও করছি, এবং আমার পিছন থেকে আমাকে সহ ভিডিও করছে আমার ফ্রেন্ড ওয়ালিদ। মানে আমি তো মেয়েটার কাপড় খোলার পর তারই ভিডিও করলাম, এবং আমার পিছন থেকে কাপড় খোলার দৃশ্যটাই ভিডিও করছে ওয়ালিদ, এবং সেই ভিডিওর কয়েকটা ভিডিও মানে স্ক্রিনশট আমাকে ওই ভিডিওর কমেন্ট বক্সে দিল। ভিডিওর কমেন্ট বক্সে তাসনিয়া থেকে দেখার পর তো আমি অবাক হয়ে গেলাম। আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে আমি যখন ওই মেয়েটার ড্রেস আপ খুলি তার পাশে খাটে বসে আছি, ইন দ্য মিন টাইম আমার পিছন থেকে আমার বন্ধু ওয়ালিদ তখন এই বিষয়গুলো ভিডিও করছে। তখন আসলে মানে আমার আর বলার মতো কোনো ভাষা নাই, আমি তখন একেবারে স্তব্ধ হয়ে গেলাম। বারবার তাসনিয়াকে বলতেছে আমার সাথে একটু যোগাযোগ করে, এখানে তোমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে,
তোমার ভুল বোঝাবুঝি আছে, তুমি একটু বুঝতে চেষ্টা করো। কিন্তু সে আর বোঝার মতো আর কোনো মন মানসিকতা নিল না, বা তার সাথে আমি আর কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না। সর্বদিক থেকে সে আমাকে ব্লক করে দিয়ে সে ওয়ালিদকে নিয়ে, আমি শেষ পর্যন্ত শুনেছি যে চট্টগ্রামে চাকরি পাইছে ওয়ালিদ এবং তাসনিয়া দুজনেই, তারা চট্টগ্রামে চলে গেছে। গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট সেটা জানি না, বাট চট্টগ্রামে জব পাইছে, ওইখানেই দুজনে চলে গেছে। তো আমি আর ওর কোনো ক্ষতি করতে পারতেছি না। আমি বারবার তাসনিয়াকে ফোন করার ট্রাই করতেছি, তাসনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি যে এটা আমার অপরাধ ছিল না, এবং তাসনিয়াকে আমি বুঝাবো যে দেখো এটা একটা ভুল বোঝাবুঝি, তুমি ভুল বুঝো না এটা। কিন্তু কোনোভাবেই যেহেতু তার সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমি মানসিকভাবে তখন অনেক ভেঙে পড়ছিলাম। হার্ড ড্রিঙ্কস করা, ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোরা, বা নিজের জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছিলাম। বাবার ব্যবসা বাণিজ্য সব লাঠি উঠিয়ে দিচ্ছিলাম, বারে গিয়ে টাকা নষ্ট করা, খারাপ মেয়েদের সাথে মেশা থেকে শুরু করে যা যা করা দরকার সব কিছু করতেছে। তা আমার বন্ধুরা তখন আমাকে বোঝাচ্ছে, আরে বেটা, তা ওই ছেলে তোর ক্ষতি করলো, তুই এখন আরও নিজের ক্ষতি করতেছিস। এই তাসনিয়া মেয়েটা তোকে যদি ভালোই বাসতো, সে তো একটাবার তোকে বিষয়টা জিজ্ঞেস করতো যে ফুয়াদ এগুলো কি, এই যে ভিডিওগুলো, সে তো তোকে দিতে পারতো, বা ভিডিওর বিষয়ে তোকে জানাইতো। সে তোকে কিছু জানাইলো না, তোকে কিছু বললো না, সে ওয়ালিদকে হঠাৎ করে বিয়ে করে ফেললো। এরকম একটা মেয়ের জন্য তুই কাঁদতেছিস কেন? যদি পারস, ওয়ালিদ যেহেতু তোর সাথে একটা মীর জাফরের মতো বেইমানি করছে, তা ওয়ালিদের একটা ক্ষতি করার জন্য চেষ্টা কর, আমাকে এটা বলতেছে। তো এখন ওয়ালিদ তো আমাদের এখানে থাকেও না, আমাদের এখান থেকে চলেই গেছে, এবং ইউনিভার্সিটি থেকেও চলে গেছে। ইভেন সে এখন চিটংয়ে আছে, ওইখানে সে চাকরি বাকরি করতেছে তার বউকে নিয়ে। আমি তার ক্ষতি করবো কেমনে? আর আমি তো এরকম কোনো গুন্ডা পান্ডাও না যে আমার সাথে খারাপ পোলাপানির লিঙ্ক আছে, ওইসব দিয়ে আমি তার কোনো ক্ষতি করবো। আমি তো আর এসবও করতে পারবো না। পরে মানসিকভাবে তখন জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। বন্ধুবান্ধব বুঝে ওয়ালিদের ক্ষতিকর, ওয়ালিদের ক্ষতিকর, এমন করতে করতে বরিশালের এক ফ্রেন্ড, মানে ও আমার মোটামুটি খুব ভালোই একটা বন্ধু, ওর বাড়ি বরিশালে, ও আমাকে তখন বলেছে, বন্ধু ওয়ালিদের তুই একদিক দিয়ে ক্ষতি করতে পারবি, যদি এই কাজটা করিস তাইলে মনে কর তুই ওয়ালিদের চরম লেভেলের একটা ক্ষতি করা যাবে। আমি বললাম যে কী কাজ করলে ওয়ালিদের ক্ষতি হবে? বলে ওয়ালিদের মায়ের ক্যারেক্টার একটু সমস্যা আছে, তুই দেখ ওয়ালিদের মায়ের কোনো ক্ষতি করতে পারস কিনা, ওয়ালিদের মায়ের কোনো ক্ষতি করতে পারস কিনা দেখ। কারণ ওয়ালিদের মায়ের ক্ষতি করতে পারলে, ওয়ালিদের মায়ের যদি তুই একটা ক্ষতি করতে পারিস, তাহলে দেখা যাবে যে ওয়ালিদার গ্রামে মুখ দেখাইতে পারবে না। এবং যে তাসনিয়ার বাবা মা, তারা কিন্তু যথেষ্ট পরিমাণের এডুকেটেড, এবং তারা কিন্তু খুবই ভালো। যদি ওয়ালিদের ফ্যামিলিতে এরকম কোনো একটা বদনাম হয়ে যায়, তাহলে কিন্তু তাসনিয়াকে নিয়ে আসবে ওয়ালিদের কাছ থেকে। তুই দেখ ওয়ালিদের কোনো বদনাম করতে পারিস কিনা। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, তাইলে কীভাবে ওয়ালিদের ক্ষতি করা যায়। এবার ওয়ালিদের মায়ের ফোন নাম্বারটা আমাকে তখন ওই বন্ধুটা দিল, যে দেখ ওয়ালিদের মায়ের ক্যারেক্টারের সমস্যা আছে, ওয়ালিদের মাকে দিয়ে দেখ ওয়ালিদের ক্ষতি করতে পারস কিনা। পরে ওয়ালিদের মায়ের ফোন নাম্বারটা আমাকে দিল। আমি কিন্তু ইনাকে কখনোই দেখি নাই, জাস্ট ওয়ালিদের মুখে দুই একবার ওনার নামই শুনেছিলাম। ওনার নাম ছিল ফারহানা আক্তার ছিল ওনার নাম, বাট আমি ওনাকে কখনো দেখিও না, জাস্ট ওই ওয়ালিদের মুখে তার নাম শুনেছিলাম। পরে বরিশালের বন্ধুটা আমাকে ওয়ালিদের মায়ের নাম্বার দেওয়ার পরে আমি তখন রং নাম্বারে ওনার সাথে কথাবার্তা বলতে শুরু করি। আবার ভয়ও আছে যে কখনো ওয়ালিদ আসলে আমার ছবি তাকে দিয়ে দিছে কিনা, সে আমার ছবি দেখলে তো আবার যদি আমার সাথে কথা না বলে। এরপরও নিজের ছবিকে এডিট করে যতটুকু পারছে ওনাকে আমি আমার ছবি দিলাম 2-3 বার মেসেঞ্জারের মাধ্যমে বা ওনার হোয়াটসঅ্যাপে, কিন্তু উনি আমাকে চিনতে পারে নাই। চিনতে না পারার পরে তার সাথে আমি সবসময় কথা বলি, উনিও ফোন করে আমিও ফোন করি, কিন্তু উনি আমার কাছে এখানে একটা বিষয় পরিপূর্ণভাবে হাইড করে যে তিনি তিনার বিয়ে হয়েছে এবং তার একটা ছেলে আছে, বিয়ে হয়েছে এটা আমাকে বলে। অনেক বছর আগে বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড মারা গেছে, এবং হাজব্যান্ড মারা যাওয়ার পরে তিনি আমাকে যেটা বলে যে তিনি ইসলামী ব্যাংকে চাকরি করে। আমাকে বলে আমি বরিশালের এবং ইসলামী ব্যাংকে চাকরি করি, কিন্তু আদতে সে একটা ওখানকার কারখানায় চাকরি করতো, সে কোনো ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিল না। তো আমাকে বলে যে আমি ইসলামী ব্যাংকে চাকরি করি এবং আমার হাজব্যান্ড মারা গেছে, মারা যাওয়ার পরে আমি আর বিয়ে শাদী করিনি, এইভাবেই আছি। তো যেভাবে হোক তার সাথে আমি বললাম যে মেসেঞ্জার আপনাকে দেখেছি, আপনাকে আমার ভালো লাগছে, ফেসবুকে আপনাকে পাইছি, অতটুকু বলে মিথ্যে বলে যেভাবে সম্পর্ক তৈরি করা যায় আর কি, ওভাবে সম্পর্ক তৈরি করছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সবসময় ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় অনেকে বললাম যে আপনি ঢাকায় আসেন, ঢাকায় এসে আমি একটু আপনার সাথে দেখা করি, এরকমভাবে বললাম। তো বলার পরে সে তখন ঢাকায় আসছে, কোনো রিলেশনটা করার কয়েক মাস পরেই ঢাকায় আসছে। এখন ঢাকায় আসার পরে তাকে দেখলেই যে পৃথিবীর কেউ বলবে না যেটা ওয়ালিদের আম্মা, ওয়ালিদের মা এতটাই ইয়াং, এবং মনে হয় যেন এরকম মনে হয় যে ওনার বয়স খুব বেশি হলে 20 থেকে 25 বছর হবে, কিন্তু ওয়ালিদের বয়সে প্রায় 30+। পরে বুঝেই যায় না, কিছু মানুষ থাকে না যেরকম নিজের বয়স হাইড করে রাখার মতো একটা বিষয় তাদের মাঝে থাকে, এরকম আর কি বয়সটা। তাই আমি তখন আর কোনো কিছুই বললাম না, ওনার সাথে ঢাকায় দেখা করলাম। এখন ওনার দিয়ে আমি ওয়ালিদের কী ক্ষতি করবো আমি নিজেও বুঝি না।
ওনাকে দিয়ে আমি ওয়ালিদের ক্ষতিটা যে কী করব আমি সেটাই বুঝতে পারি না। আর ওয়ালিদের সাথে উনি খুব একটা কথাও বলে না, ওয়ালিদের সাথে তার ফোনেও কথা হয় না, খুবই কম এবং খুবই দরকার হলেই কথা। এবং সে গ্রামে থাকেও না, সে থাকে হচ্ছে মানে বরিশাল শহরেই থাকে, ওইখানে সে চাকরি বাকরি করে ওইখানেই থাকে। তার 2 ছেলে আছে, 3 ছেলে টোটাল। ওয়ালিদ সবার বড়, আর ছোটো যে 2টা আছে এই 2টাও জব করে, কোথায় কোথায় চাকরি করে, তারাও তাদের মতো করে আছে। মায়ের সাথে ছেলেদের কোনো সম্পর্ক নাই। এরকম করে ওনার সাথে কথা বলতেছে এবং ওয়ালিদের বিষয়ে তার সাথে সে তো মুখ থেকে ওয়ালিদের কথা বলেই না, টোটালি সে বলে না। এমন করে দীর্ঘদিন কথাবার্তা বলার পরে একদিন আমি বরিশালে গিয়েছিলাম আমাদের পারিবারিক একটা কাজে। আমি আমার আব্বা আম্মা গ্রামে গিয়েছিলাম আমাদের ওই দাদার বাড়িতে যাওয়ার পরেই সেখান থেকে উনি আমাকে কল দিল পরে আমি বললাম আমি তো বরিশালে আসছি অমুক জায়গায়। ওইটা আমাদের ওনার বাড়ি থেকে মোটামুটি ওনার বাসা থেকে দূরেই ছিল। পরে আমাকে বলো আজকে তাহলে আমাদের বাসায় আসেন, সন্ধ্যার পরে আমাদের বাসায় আসেন। আমাদের বাসা, উনি বাসার ঠিকানা দিল। তো ওয়ালিদ তো আমাকে অনেক মিথ্যা বলছে, ওর পরিবারের বিষয় এইটা ওইটা সব কিছু। তো ওয়ালিদ অনেক মিথ্যা বলছে এবং ওয়ালিদের যে মা ফারহানা তিনি আমাকে বরাবর মতো সব কিছু মিথ্যা বলতেছে। তারপরেও তিনি যখন আমাকে বললো যে ঠিক আছে এখানে আসো, তা আমি তখন গেলাম। আসলে গেলাম খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে যাই নাই, গিয়েছি উনি আমাকে বাসায় ডাকছে। সত হলে তো সে আমার মায়ের, আমার বন্ধুর মা মানে আমার মা একই কথা। ওনার বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে এটা ওনারই একটা প্ল্যানিং ছিল, যেটা আমার পরে আমি বুঝতে পারছি। ওইখানে উনি তখন প্ল্যানিং করে বাসায় যাওয়ার পর তখন আমি পোলাপাইন আমাকে ধরাই দেয়। বরিশালের লোকাল কিছু পোলাপাইন তারা আমাকে ওইখানে ধরে, ওই বাসার মধ্যে ধরে বলে যে মহিলার সাথে তোর সম্পর্ক কী। তখন উনি বলে যে ফারহানা বলে যে আমার বয়ফ্রেন্ড, আমরা রিলেশনে আছি। আমি তো ওই সময় মানাও করতে পারিনি যে না এটা মিথ্যা, কারণ প্রমাণ তো সব কিছু ওনার ফোনের মধ্যেই আছে। ওনার সাথে আমি কথা বলছি ভিডিও কলে, এমনি অনেক প্রমাণ আছে। তা উনি বলে ওটা আমার বয়ফ্রেন্ড, ঢাকায় থাকে, আমরা একসাথে রিলেশনে আছি। তা আমারও আসলে মানে আমার স্বাস্থ্য টাস্থ্য অনেক বেড়ে গেছিলো, দেখে অনেক বয়স্ক মনে হচ্ছিলো, কিন্তু আমার আসলে অতটা বয়স ছিল না। আমি ওই সময় দাঁড়িয়ে রাখতে শুরু করি। তাসনিয়াকে হারানোর পরে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি এবং ভেঙে পড়ার পরে দেন আমি তখন দাঁড়িয়ে রাখতাম আর কি। তো আমাকে দেখো মোটামুটি বয়স্ক মনে হয়, তারা তখন আমাকে ধরছে, এখানে ধরে বলতেছে তোর এখন বিয়ে করা লাগবে। এখন আমি তাদেরকে বলতে পারতেছি না যে এটা কী ধরনের কথা, আমি তো এই সময় বিয়ে বা মানা করতেছি না, তারা আমাকে বিয়ে করাবে। আমি যে যোগাযোগ করবো আমার পরিবারের সাথে, আমার মায়ের সাথে, বাবার সাথে, এরকম কোনো সুযোগও কিন্তু আমার কাছে নেই। আমার কাছে কোনো মোবাইল ফোনটো নাই। আমাকে ওইখানে আটকায় ফেলে, আটকায় তখন সে জায়গার ভিতরে তারা এলাকার লোকাল পোলাপাইন মিলে তখন আমাকে এই ফারহানার সাথে মানে আমার বন্ধুর মায়ের সাথে আমাকে বিয়ে করাই দেয়। যখন আমাকে বিয়ে করায় আমি তখনও বলি যে দেখো আমার বয়স এরকম এরকম, আমি ওনার ছেলের বয়সে অনেক ছোটো, এগুলো বলতেছে পোলাপাইন। কিন্তু পোলাপাইন আমার কোনো বাধাই মানে না। না মানার পরে আমাকে এখানে বিয়েটা করে এবং বিয়েটা করে দেওয়ার পরে ভিডিও করা থেকে ছবি তোলা থেকে শুরু করে যা যা ডকুমেন্ট রাখা দরকার সব ডকুমেন্ট রাখে এবং বিয়ের কাবিনও করে। 10 লাখ টাকা কাবিন করে। 10 লাখ টাকা কাবিন করার পর রাতে এখানে রাখে আমাকে, রেখে সকালবেলা তখন আমার আব্বা আমাকে খবর দেয়। আমার আব্বা আমাকে খবর দেয় যে আপনার ছেলেকে এই জায়গায় আটকাইছি, আপনি আসেন, এসে দেখে যান। পরে আমার আব্বা আম্মা আসে, আসার পরে আমাকে তখন আমার আব্বা আমার কাছে যেতে দেয় না, তাদেরকে আমার আব্বা আমাকে পাশে রুমে রাখে, আমাকে এক রুমে রাখে। দেন আমার বাবার সাথে শুধু আমার এতটুকুই কথা, বাবা আমাকে জিজ্ঞেস করেছে ফুহাদ এগুলো কী। আমি বলছি বাবা আমি মহিলাকে চিনি না, আমাকে এখানে আইনা ফাঁসাই দেওয়া হয়েছে। বাবার এটাই বললাম যে এখানে এসে আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে, আমি আসলে এই মহিলাকে চিনি না, অন্যায়ভাবে আমাকে ফাঁসাই দিছে, আমি মহিলাকে চিনি না। বাবাকে এটা বলছিলাম। কিন্তু বাবাকে এটা বলার পরে ফারহানা তখন তার ফোনের ভিতরে যে ডকুমেন্টগুলো ছিল তার সাথে আমার রিলেশন বা প্রেম ভালোবাসার, তাকে ঢাকায় নিয়ে যাইতে যে আমি বলছিলাম ঢাকায় আসো, ওই জায়গায় আসো দেখা করা, বা নিজের সাথে রেস্টুরেন্টে ছবি তোলা থেকে শুরু করে কত বছর ধরে রিলেশন, এই সব কিছু ফারহানা তখন আমার বাবাকে দেখায় যে দেখেন আপনার ছেলে মিথ্যে বলতেছে, ওনার সাথে আমার সম্পর্ক আজকে এত বছর ধরে, আজকে আমরা বিয়ে করছি, বাট এর আগে ওর সাথে আমার দেখা হয়েছে, আমাকে ঢাকায় নিয়ে গেছে, ঢাকায় আমরা দেখা করছি, এই প্রমাণ। আমার এই প্রমাণগুলো দেখার পরে, আমার আম্মা এই প্রমাণগুলো দেখার পরে একইভাবে আমার বাবা মাও তাসনিয়া যেরকম আমাকে ভুল বুঝলো, একইভাবে আমার বাবা মা তখন আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে ভুল বুঝে আমার আব্বা আম্মা বললো যে তোর মতো সন্তান আমাদের প্রয়োজন নাই। কারণ আমি এরই মাঝে আমার বাবার অনেক ক্ষতি করছি, তাসনিয়ার সাথে রিলেশন হওয়ার পর আমি ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি করছি। করার পরে বাবা মা তখন আমাকে বরিশালে রেখে চলে যায়। আমি তার 2 দিন পরে বরিশাল থেকে দেন আমি তখন ঢাকায় আসি। আমাকে বাবা ডিরেক্টলি বলে যে তুই যদি আমার বাসায় আসিস আমি আত্মহত্যা করব। তো আমার মরামুখ দেখতে না চাস তাহলে তুই আমার বাসায় আসবে না, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। তো আমার ওই সময় কোনো জবও নাই, কারণ সবসময় রাজার হাওলাতে চলছি, নিজের গাড়ি ব্যবহার করছি, নিজের পকেটে টাকা কখনোভাবে খরচ করতে হয় নাই, সবসময় ভালো ছিলাম। কিন্তু হঠাৎ করে এখন পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে গেল যে নিজেই চলতে পারতেছি না। তো এরকম খোঁজাখুঁজি করার পর একটা চাকরি কোনোভাবে ম্যানেজ করলাম, ম্যানেজ করে চাকরিটা করতেছি। এই চাকরিটা করার মাঝে তখন আমাকে এই ফারহানা তখন এই বরিশাল থেকে আমার সামনে মামলা করে,
আমাকে ধমক দেয়, পুলিশ দিয়ে এটা করবে ওইটা করবে, বিভিন্নভাবে সে আমাকে হুমকি দুমকি পার্মানেন্টলি দিয়েই যাচ্ছে। পুলিশ দিয়ে আমাকে ধরাই দেবে, এটা করবে ওইটা করবে। আর এদিক দিয়ে বাবা মাও মেনে নিচ্ছে না। একদিন তার সাথে রাগ করে বললাম যে তুমি যদি আমার সাথে সংসার করতেই চাও তাহলে চলে আসো ঢাকায়, আমি অমুক জায়গায় আসি। ও তখন ঢাকা অমুক জায়গায় চলে আসে, ঠিকানা তো যেদিন ঠিকানা তার পরের দিন চলে আসে, এসেও আমার সাথে থাকতে শুরু করে। একদিন থাকে, 2 দিন থাকে, 3 দিন থাকে, এবং থাকতে থাকতে একটা পর্যায়ে আমার টেক কেয়ার করা, আমার হাত পা টিপা, শরীর টিপা, আমাদের বাসায় থাকা, যত্ন করা থেকে শুরু করে এক পর্যায়ে আমার স্ত্রী হয়ে যায়। এখান থেকেও আর যাই না। তাই আমি ওকে বলি যে তুমি তো ওয়ালিদের মা, তুমি কি জানো ওয়ালিদ আমাদের বাসায় ছিল এবং ওয়ালিদ আমার ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওয়ালিদের সম্পর্কে বলি, উনি তখন বলে আমাকে যা হবার তো হয়ে গেছে, এখন তো এগুলো বলে লাভ নাই। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টে হচ্ছে উপরওয়ালার হাতে ছিল বলেই ওয়ালিদ তাসনিয়াকে বিয়ে করতে পারছে এবং আমি তোমাকে পাইছি। আমি তখন বললাম যে এটা তো কখনোই সম্ভব না, আমার বাবা মা তো আমাকে মেনেই নেয় না এবং আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। যেভাবে তুমি আমার লাইফে জড়িয়ে গেছো, এটাতে তো আমার জীবন শেষ, আমি তো আসলে বেঁচে থেকেও একটা মৃত মানুষের মতো হয়ে গেলাম। আমাকে বলে সমস্যা নাই, এটাতে কোনো কিছুই না, এটাতে তুমি কোনো কিছু মনে করো না। এরকম করে আমার সাথে দীর্ঘ 4 মাস ধরে থাকে এবং 5ম মাসে গিয়া আমার বন্ধু ওয়ালিদ তখন আমার নাম্বারটা কীভাবে ম্যানেজ করে আমি জানি না, আমার নাম্বারেও কল দেয়। ওয়ালিদের নাম্বার ছিল, আমি রিসিভ করি। পরে ওয়ালিদ আমাকে বলে আব্বু কেমন আছে? আমি বললাম তো চিনতে পারলাম না। পরবেলা আমি ওয়ালিদ বলতেছি চিটং থেকে। এটা আমার জন্য আসলে কতটা কষ্টের ব্যাপার ছিল। এবং ওয়ালিদ 2 মিনিট কথা বলার পরে ফোনটা তখন তাসনিয়া টান দিয়ে নিল। তাসনিয়া টান দিয়ে নিয়ে বলতেছে শ্বশুর আব্বা কেমন আছেন, ভালো আছেন? আপনার বৌমাকে দেখতে আসবেন না? আপনার না ভালো, আপনার ক্যারেক্টারে না কোনো সমস্যা নাই, আপনার না অনেক ভালো, এত ভালো মানুষ হইলে আপনি এই কাজটা কেমনি করলেন, আমার শাশুড়িরই বিয়ে করে ফেললেন? আপনি না বললেন ওই তামান্নাকে ধরে আপনাকে পটানো হয়েছে, আপনার তামান্না আপনার বোনের বয়ফ্রেন্ড ছিল, এটা সেটা, আপনার বোনের হাজব্যান্ডের গার্লফ্রেন্ড, এটা ওইটা, আমাকে অনেক কিছু অঙ্ক দিলেন, বুঝাইলেন। তাহলে আপনি আমার শাশুড়িকে কেন বিয়ে করলেন আব্বা? এটা আপনি কেন করলেন? মানে একটা মানুষকে যেভাবে অপমান করা যায় আর কি, এর চেয়েও বেশি অপমান আসলে হতে পারে না। এর চেয়েও মনে হয় মৃত্যু হয়ে যাওয়াটা খুব সহজ ছিল, মৃত্যুটা অনেক ভালো ছিল। যেভাবে পারছে ওর মুখ থেকে যাই আসছে ইচ্ছা মতো এই তাসনিয়া আমাকে দীর্ঘ প্রায় 1 ঘন্টার মতো অপমান করলো। তার অপমানগুলো সহ্য করতে না পেরে সেদিন রাতে আমি বিষ খাই। সেদিন রাতে বিষ খাই এবং বিষ খাওয়ার পরে আমার স্ত্রী তো বলতে হবে যেহেতু বিয়ে করছে, ফারহানা বুঝতে পারে। রুমের মধ্যে গিয়ে আমি বিষ খাই এবং বিষ খাওয়ার পর ও দরজা ভেঙে আমাকে ওইখান থেকে নিয়ে হসপিটালে ভর্তি করে। দীর্ঘদিন হসপিটালে ছিলাম। হসপিটালে থাকা অবস্থায় একটা বার আমার বাবা মা কেউ আমাকে দেখার জন্য হসপিটালে আসে নাই এবং আমার যে বোনটা ছিল, আমার বোনটা পর্যন্ত আসে নাই। আমার বোন সব শেষ, তার ওই স্বামীর সংসারে আবারও ফিরে যায়। তামান্নার হাজব্যান্ড মানে আমার বোন জামাই পুনরায় আবারও আমার বোনকে নিয়ে নেয় এবং আমার বোন তখন তামান্না আর আমার বোন একই ঘরে থাকে এবং একইভাবে তারা তখন ভালো আছে, আমার আব্বা আম্মাও ভালো আছে। আমি হসপিটালে ভর্তি থেকে হসপিটাল থেকে আমাকে পুনরায় আবারও ফারহানা নিয়ে যায়। আজকে প্রায় 4 বছর মতো ফারহানার সাথে সংসার করি এবং ফারহানার ঘরে শেষ বয়সে আমার ফারহানার একটা মেয়ে সন্তানও হয়। আমার মেয়েটার আজকে প্রায় 2.5 বছর বয়স চলতেছে। আমি একটা ভালো জব করি, ভালো একটা অবস্থানে আছি, ভালো জবও করি এবং ফারহানার সাথে থাকতেও আছি। বাবা মার আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, তাদের যা কিছু আছে তারা তাদের মেয়ে আমার বড় বোনকে দিয়ে দিবে, আমার সাথে তারা কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। আমি অনেকবার গিয়েছিলাম তাদের বাড়িতে তাদের সাথে ক্লোজ হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমি তাদের আশেপাশে যেতে পারি না, আমাকে তারা আর প্রশ্রয় দেয় না। তারা বলছে যে আমার মতো ছেলে তাদের প্রয়োজন নাই। আমি তাদেরকে বুঝাইতে পারলাম না যে আমি যে ফারহানাকে বিয়ে করছি ওই ফারহানা ওয়ালিদের মা আমাকে ফাঁসাই দিছে। আমি এটা বুঝতে পারিনি। এখন প্রশ্ন জাগতে পারে যে আপন ভাই আমি আজকে কেন আপনাকে এই কথাগুলো বললাম বা এগুলো বলার কারণ কি? আমাদের বাসায় আমাদের একটা কাজের মহিলা আছে, নাম হচ্ছে জামেলা খালা, এবং জামেলা খালার বাড়িও কুমিল্লাতে। আমাদের বাসায় থাকে, আমার বাপ মাকে দেখাশোনা করে। তো মাঝে মাঝে আমি ওই জামেলা খালাকে জিজ্ঞেস করি আমার বাবা কেমন আছে, মা কেমন আছে। তখন জামেলা খালা বলে আমার বাবা ভালো আছে, মা ভালো আছে। এবং এই জামেলা খালার মাধ্যমে আমি জানতে পারি যে আমার মা আপনার ভিডিওগুলো দেখে ঢাকাতে, আমার মা আপনার ভিডিওগুলো দেখে, আপনার সব ভিডিও আমার মা দেখে।
তো সেই জায়গা থেকে ঝামেলা খালা আমাকে বলল আপনাকে আমি যাতে কথাগুলো বলি, কারণ আমি তো ডিরেক্টলি আমার মাকে বলতে পারি না, আমার মায়ের সাথে কোনো আমি যোগাযোগও করতে পারি না, বাসায় যে দারোয়ান আছে তারা আমাকে বাড়ির মধ্যে ঢুকতেও দেয় না, কোনোভাবে মার সাথে আমি কথা বলতে পারি না। মা আমার হেলো কথাটা শুনলে আমার ফোনটা কেটে দেয়। আমার সাথে মা কোনোভাবেই কথা বলে না। না, আমার বাবা মায়ের কাছে আমার অপরাধ কিছু আমার জানা নাই। আমি তো প্রতিটা জায়গায় চক্রান্তের শিকার, পরিস্থিতির শিকার, এটা আমি আমার বাবা মাকে বুঝাইতে পারতেছি না। তো উনি আমাকে ঝামেলা খালা আমাকে বলে যে আপনি গল্পটা আপন ভাইকে বলেনি, কারণ আপন ভাইয়ের প্রত্যেকটা গল্প আপনার মা শোনে, এবং উনি প্রত্যেক দিন আমাকে বলে যে আপনের গল্প আসছে আমাকে দাও, আমি বের করো না, কিন্তু উনি শোনে, প্রত্যেক দিন শোনে, একটাও মিস করে না। তো যদি আপনি আমার গল্পটা প্রচার করেন তাহলে এটা হয়তো আমার মায়ের কানে যাবে এবং আমার মা বুঝতে পারবে যে আমি কেমন পরিস্থিতির শিকার এবং কী কারণে আজকে তারা আমাকে মেনে নিচ্ছে না। আমি বাপ মাকে একটা কথাই বলবো, যাতে তারা আমাকে মেনে নেয়, আমি তাদের কাছে যেতে চাই এবং আমি তাদের সব সিদ্ধান্ত মেনে নিতে চাই। তারা যদি বলে ফারহানাকে ছেড়ে দেওয়ার জন্য, আমি ছেড়ে দিতে চাই। আমার একটা কন্যা সন্তান আছে, তারা যা বলে আমি তাদের সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আমাকে যেন মেনে নেয়। আমি আমার বাবা মাকে যারা থাকতে পারতেছি না আপন ভাই, আমি একবার বিষ খেয়েছি মারা জেনে, দ্বিতীয়বার আমি এমন কিছু করব যেটাতে করলে আমাকে হসপিটালে নেওয়ার আর প্রয়োজন হবে না, নিতে হবে সরাসরি গোরস্থানে। আপনার মাধ্যমে আমার মাকে বলতে চাই, মা, ও মা, তুমি যদি বলো আমি অপরাধী, হ্যাঁ মা আমি অপরাধী, কিন্তু এটা তো মিথ্যে নয় যে আমি তোমার সন্তান, আমার গায়ে তোমার রক্ত। মা, তুমি আমাকে মাফ করে দাও। তোমার ধন সম্পদ বা তোমার হাজব্যান্ডের কোনো কিছু আমি চাই না, শুধু এটুকুই বলতে চাই যে তুমি আমাকে ভুল বুঝে মরে যেও না মা, তবে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আপন ভাই, আপনার জন্য দোয়া, ভালোবাসা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে ফুয়াদের জীবনের হৃদয় বিদারক এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমি একটা কথা শুনেছিলাম যে কাছে থাকলেই সবাই আপন হয় না, পাশে থাকলেই সবাই আসলে আপন হয় না, কারণ নবাব সিরাজউদ্দৌলার পাশেও কিন্তু মির্জাপুর ছিল। তো পাশে থাকলেই যদি সবাই আপন হতো, তবে সেদিন সেই যুদ্ধে সিরাজউদ্দৌলা জয়ী হতো। তো যেটা করেছে ওয়ালিদ, আসলে আমি একটা কথা বলি যে আজ পর্যন্ত কেউ কারো সন্তানের নাম মির্জাপুর রাখে না। আমি শুনি না যে এই যাবৎ কোনো সন্তানের নাম মির্জাপুর রাখা হতে, কারণ এমন এক বেইমানি মির্জাপুর করেছে যার জন্য কারো সন্তানের নাম কেউ মির্জাপুর রাখে না। কেউ কারোর সাথে প্রতারণা করলে বলে তুই মির্জাপুর। আজকে আমি বাস্তবে আরেক মির্জাপুর নামের ওয়ালিদকে খুঁজে পেলাম, যে মির্জাপুরের বংশধর, সত্যিকার অর্থে মির্জাপুরের বংশধর। তা না হলে এভাবে ফুয়াদের জীবনটা তছনছ করতে। অনেকে বলবে বরিশালটা খারাপ, না ভাই, ফুয়াদও কিন্তু বরিশালের মানুষ, তাসনিয়াও বরিশালের মানুষ, ফারহানাও বরিশালের মানুষ। বরিশাল বলেই কিন্তু খারাপ না, সব ভালো খারাপ মিলিয়ে কিন্তু ডিস্ট্রিক্ট। বাট একটা বিষয় আমার কাছে খুবই ক্লিয়ার মনে হলো যে কিছু মানুষ আছে, এদের জন্য আপনি যাই করেন, যতই করেন, এদের মন আপনি কখনোই পাবেন না, এদের মন আপনি কখনোই পাবেন না। তার দৃষ্টান্ত হচ্ছে ওয়ালিদ। যাই হোক, আল্লাহ ওই বেঈমানদের শাস্তি দুনিয়াতে দেবে, আল্লাহর উপর বিচার দিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এবং আমার তরফ থেকে ফুয়াদের মাকে শুধু এতটুকুই বলা যে তাসনিয়া বেইমানি করতেই পারে, কারণ তাসনিয়া ফুয়াদের প্রেমিকা ছিল। ফারহানা বেইমানি করতেই পারে, একইভাবে ফারহানা হয়তো ফুয়াদকে বিয়ে করেছে বা বউ হতে পারে, কিন্তু আপনি তো মা, আপনি তো সন্তানকে অন্তত একটা বারের জন্য হলো আপনার যাচাই করা প্রয়োজন ছিল যে আপনি যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরেছেন, আপনার সন্তান তো এরকম না। আমি জানি হয়তো আপনাকেও উল্টাপাল্টা বুঝিয়েছি, আপনার সম্পদ খাওয়ার লোভে, আপনার কাছ থেকে আপনার ফুয়াদকে সরিয়ে দেওয়ার জন্য হয়তো আপনাকে কেউ উল্টাপাল্টা বুঝিয়েছি, সেগুলো বুঝে আপনি ফুয়াদের উপর এই ধরনের স্টেপ বা সিদ্ধান্তগুলো নিয়েছেন, বাট ভুল। রক্ত খুব কমই বেইমানি করে। এই জন্য বলবো যে আপনি ফুয়াদকে আমাকে যদি আপনি ফলো করেন, আপনি নাকি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে শোনেন, তো আপনি আমাকে অবশ্যই অনুসরণ করেন, আমাকে মানেন। আমাকে যদি মানেন তাহলে অন্তত ফুয়াদকে একটাবার ফোন দিয়ে হলেও আপনার ছেলেটাকে আপনি ঘরে ফিরিয়ে নেন। তা না হলে আপনার ছেলেকে দেখার জন্য আপনাকে গোরস্থানে যেতে হবে, কিংবা হসপিটালে, মর্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।